আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25-26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে তোমাদের জন্য একটি দুর্দান্ত ক্লাস নিয়ে ডিউ ড্রিমার্সের পক্ষ থেকে আমি হাজির হয়েছি, তোমাদের ফাহিম ভাইয়া, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আজকে আমাদের টপিকটি হচ্ছে কি যৌথ মূলধনী ব্যবসা। ক্লাসটি আজকে খুব দুর্দান্ত হতে চলেছে, তোমরা আমাদের ক্লাসটি শেষ পর্যন্ত দেখো, নিশ্চয়ই কোনো ভালো কিছু পাবা ইনশাল্লাহ। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমাদের ক্লাসটি করছো কাইন্ডলি কমেন্ট করে জানাও। তোমরা কে কোথা থেকে আমাদের ক্লাসটি দেখছো, আমাদের ক্লাসের সাথে যুক্ত আছো, কাইন্ডলি কমেন্ট করে জানাও। পাশাপাশি আমাদের ক্লাসটি শেয়ার করে রাখবে, কারণ দেখা যায় আমাদের পেজ থেকেও প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ক্লাস হতে থাকে, বিভিন্ন প্রমোশনাল অ্যাড হতে থাকে। তো প্রয়োজনের সময় তোমাদের ক্লাসগুলো খুঁজে পেতে অনেকটাই কষ্টকর হয়ে যায়। তাই সেই কারণে তোমরা যদি ক্লাসগুলো শেয়ার করে রাখো, তাহলে দেখা যাবে কি তোমরা প্রয়োজনের সময় ঠিক সময় তোমরা ক্লাসগুলো পেতে পাবা। এবং পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরকেও মেনশন করে দাও, একে একে কেন ক্লাস করবা, ফ্রেন্ডদেরকেও জানাও, ফ্রেন্ডরাও ক্লাস করুক। কম্পিটিশন হবে সামনে অনেক বড়, তো সবাইকে একসাথে নিয়ে ক্লাসটা করো। আচ্ছা, প্রথমত আমাদের আজকের টপিক সেটি হচ্ছে কি আমাদের যৌথ মূলধনী ব্যবসা। যৌথ মূলধনী ব্যবসা কাকে বলে, বা কোম্পানি সংগঠন। যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি সংগঠন হচ্ছে কোম্পানি আইনের অধীনে গঠিত এবং পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসাকে বলা হয়ে থাকে কি যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি সংগঠন, যেটাই বলি আমরা। এখন সেই আইনটি কি, বিভিন্ন দেশের পার্সপেক্টিভে আইন বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে বহাল আইন কত সালের, 1994 সালে। আমাদের বাংলাদেশে বর্তমান কোম্পানি আইন কত সালের, 1994 সালে। তো অতএব যদি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে কথা বলি, তখন দেখা যাবে কি 1994 সালের কোম্পানি আইনের অধীনে গঠিত, নিয়ন্ত্রিত এবং পরিচালিত ব্যবসাকে কি বলে, কোম্পানি সংগঠন অথবা যৌথ মূলধনী ব্যবসা। আচ্ছা, সাইমা মারিয়া বলেছে আমি মৌলভীবাজার থেকে বলছি, তোমাকে স্বাগতম আপু আমাদের ক্লাসে। আচ্ছা, এবার আসি আমাদের কোম্পানি গঠন। কোম্পানি গঠন প্রক্রিয়া। প্রথমত আমরা জানতে পারলাম যে আমাদের যৌথ মূলধনী বা কোম্পানি সংগঠন কাকে বলে। এখন আমাদের যৌথ মূলধনী বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য হয়ে থাকে। তো বৈশিষ্ট্যগুলো কি রকম, যেমন কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। অর্থাৎ কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী বিষয়টা কি, সেটি হচ্ছে একটা মানুষের ন্যায় আচরণ করা। অর্থাৎ ধরে নাও তুমি আমরা একটা ইন্ডিভিজুয়াল। তো আমরা যখন আমাদের উপরে ধরো কোনো কারণে একটা কোনো মামলা হলো, ধরে নাও কোনো একটা মামলা বা কোনো একটা ধরো দায় করা হলো, সেটা কিন্তু আমাদের নামে হবে, আমাদের নামে হয়, এবং আমরা এটা কিন্তু লড়াই করি যে আমাদের কেসের বিপরীতে বা মামলার বিপরীতে আমরা সেটা হাজিরা দিই। তো এখানে একজন ব্যক্তিকে নেওয়া হয়। ঠিক পাশাপাশি যৌথ মূলধনী ব্যবসাও ব্যক্তির ন্যায় আচরণ করে। অর্থাৎ একটি যৌথ মূলধনী ব্যবসায় কিন্তু শেয়ার মালিকানা দিয়ে অনেক মানুষই হয়। তখন একটা যৌথ মূলধনী ব্যবসা যদি আমি তোমার পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বলি, সেখানে কিন্তু শেয়ার সংখ্যা দ্বারা অসীম হয়ে থাকে। তো যখন একটা কোম্পানি, ধরে নাও আমি স্যামসাং কোম্পানির কথা বলি, সেটা তো শেয়ার হোল্ডার অনেক, ধরে নাও স্যামসাং কোম্পানির কোনো একটা ফোন ব্লাস্টের কারণে কোনো ব্যক্তির ক্ষতি হয়েছে বা কোনো একটা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে, তখন কেস কি ওই শেয়ার হোল্ডারদের নামে করবে নাকি কোম্পানির নামে করবে? অবশ্যই স্যামসাং কোম্পানির নামে করবে। আমি যদি তোমাকে জিজ্ঞেসও করি যে স্যামসাং কোম্পানির মালিক কে, বর্তমান মালিক কে, তখন কিন্তু তোমাদের উত্তর দেওয়া খুবই কষ্টকর হবে, আমার জন্য কষ্টকর হবে, কিন্তু আমরা স্যামসাং কোম্পানি চিনি। তো যখনই কোনো একটা ফোন, ধরো স্যামসাং এর কোনো একটা প্রোডাক্ট যদি খারাপ হয়, আমরা কিন্তু বলি স্যামসাং এর প্রোডাক্ট খারাপ, আমরা কিন্তু বলি না স্যামসাং এর মালিকের নাম নিয়ে বলি না যে তার প্রোডাক্ট খারাপ। তো এই যে আমরা স্যামসাং এর নামটা নেই, স্যামসাংটা কিন্তু একটা মানুষের ন্যায়, একটা ব্যক্তির ন্যায় কিন্তু আচরণ হচ্ছে, এখানে ব্যক্তির ন্যায় পরিচয় পাচ্ছে, সেটাকে বলা হয় থাকে কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। পাশাপাশি আমাদের যৌথ মূলধনী ব্যবসায়ের দায় কিরকম হয়ে থাকে, অসীম না সসীম, কমেন্টে জানো আমাদের যৌথ মূলধনী ব্যবসায়ের দায় কিরকম হয়। আমাদের যৌথ মূলধনী ব্যবসায়ের দায় কি হয়ে থাকে, সসীম, অর্থাৎ সীমিত। যৌথ মূলধনী ব্যবসায়ের ক্ষেত্রে আমরা বাকিগুলো ব্যবসা, যেমন এক মালিকানা ব্যবসা আছে, অংশীদারি ব্যবসা আছে, পাশাপাশি কি সমবায় ব্যবসা আছে, সমবায়ের দায়ও কি সীমিত হয়ে থাকে। কিন্তু অংশীদারি আমাদের এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে দায় হয়ে থাকে অসীম, অর্থাৎ মালিকের ব্যক্তিগত সম্পদ কিন্তু সেখানে দায়বদ্ধ হয়ে থাকে। ব্যবসায় দেখা গেল কোন একটা দায় সংগঠিত হলো, পরবর্তীতে যখন এটা ক্ষতিপূরণ দিতে যাবে, ব্যবসায় সম্পদ কিন্তু দেওয়ার পরও যদি দায়টা শেষ না হয়, তখন দেখা যায় যে মালিক যারা আছে
অংশীদার যারা আছে তাদের পার্সোনাল সম্পদগুলোও দায়বদ্ধ থাকে, তাদের তখন দেখা যায় নিজের সম্পদ বিক্রি করে দিয়ে ওই পাওনাদারের দায় পরিশোধ করা লাগে। কিন্তু আমাদের যৌথ মূলধনী ব্যবসায়ের ক্ষেত্রে কি দায় সীমিত হয়ে থাকে। পাশাপাশি আমাদের যৌথ মূলধনী ব্যবসায়ের অস্তিত্ব চিরন্তন, অর্থাৎ এটি দেখা গেল কোন একজন মালিক মারা গেল তখন কিন্তু এই ব্যবসা বন্ধ হয়ে যায় না। যেমন এক মালিকানা ব্যবসায় মালিকই যাবতীয় ব্যবসাটা রান করে, এখন দেখা গেল মালিকই মারা গেল, ব্যবসা কিন্তু আর চলবে না, ব্যবসা তখন কি বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের যে যৌথ মূলধনী ব্যবসায় সেখানে মালিক মারা গেলেও, একজন পরিচালক মারা গেলেও কিন্তু ব্যবসার কোনো প্রকার ক্ষতি হয় না, এই ব্যবসা রান করতে থাকে। দেখা যায় নতুন একজন নির্বাচিত হন, তখন ব্যবসা তিনি পরবর্তী দায়িত্ব ব্যবসাটাকে কন্টিনিউ করেন, যার কারণে বলা থাকে আমাদের যৌথ মূলধনী ব্যবসায়ের কি অস্তিত্ব চিরন্তন। তোমাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে যৌথ মূলধনী নিয়ে করতে পারো, কমেন্টে জানাও, আমি এগুলো সলভ করার সর্বোচ্চ চেষ্টা করব। আচ্ছা দেখো, এবার আমাদের যৌথ মূলধনী ব্যবসায়ের গঠন প্রক্রিয়া অর্থাৎ কোম্পানির গঠন প্রক্রিয়া। আমাদের কোম্পানির গঠন প্রক্রিয়া কয় ধাপে হয়ে থাকে? 3 ধাপে। উদ্যোগ গ্রহণ পর্যায়, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে 3টি ধাপ হবে, এখানে আরেকটি ধাপ হবে। ধাপটি হচ্ছে আমাদের দলিলাদি প্রণয়ন পর্যায়। দলিলাদি প্রণয়ন পর্যায় অর্থাৎ আমাদের কোম্পানি গঠন যখন করা হয় তখন 4টি ধাপে হয়। প্রথমত আমাদের উদ্যোগ গ্রহণ পর্যায়, দলিলাদি প্রণয়ন পর্যায়, নিবন্ধন পত্র পর্যায়, তারপর কি কার্যারম্ভ পর্যায়। প্রথমত আমাদের উদ্যোগ গ্রহণ পর্যায়টা কি? উদ্যোগ গ্রহণ পর্যায়ে, সে পর্যায়ে আমরা কি করি? একটা ব্যবসায়ের ধারণা গ্রহণ করি যে আমার ব্যবসাটা কিরূপ হতে পারে, আমি আমার ব্যবসাটা কিভাবে পরিচালিত করব। মানে আমি জাস্ট ভিতরে ভাববো যে আমি ব্যবসার নাম কি দিব, ব্যবসাটার কে কে মালিক হতে পারে সম্ভাব্য, মানে আমার ফ্রেন্ড কাকে নিতে পারি, বা ধরো আমি শেয়ারটা কিভাবে বিক্রি করতে, আমার যত যাবতীয় A to Z ধারণা, আমার ব্যবসায়ের লক্ষ্য কি হবে, আমার ব্যবসায়ের প্রোডাক্ট কি হবে, আমার ব্যবসায় কি রকম সেবা দেবে, যাবতীয় যে আমি ধারণাগুলো গ্রহণ করছি সেটা কি আমার উদ্যোগ গ্রহণ পর্যায়। এরপরে যে আমাদের 2 নং পর্যায় সেটি হচ্ছে কি? দলিলাদি প্রণয়ন পর্যায়। দলিলাদি প্রণয়ন, এবার তো তুমি অনেক ভাবলা 1 নম্বরে যে ব্যবসা ওটা করবো ওটা করবো, ব্যবসার ভাবতে ভাবতে দেখা গেছে তোমরা মানে নিজের পুরা মানে ছেলেরা কোটটাই পরে বিজনেসম্যান নেমে গেলাম, BMW দিয়ে নামতেছে 2 দিন পরে। ব্যবসাটা আজকে স্টার্ট করছে ওই যে তামিল মুভির মতো, ব্যবসা আজকে স্টার্ট করছি, কালকে একটা খারাপ নিউজ আসতে পারে, পরশুই খারাপ নিউজ আমি কভার দিয়ে ফেলছি, চতুর্থ দিন আমি মানে মানে ফাটাই দিছে আমার ব্যবসায় শেয়ার। ওই যে তামিলের মুভিগুলো দেখা গেছে 200 টাকা ইনভেস্ট করে 500 কোটি টাকার কোম্পানি হয়ে যায় একটা অবস্থা শেয়ার ক্রয় করে। তো সেটাই, অর্থাৎ আমরা এবার আসি আমাদের দলিলাদি পর্যায়ের মাধ্যমে আমাদের ব্যবসায়ের বাস্তবিক কাজ স্টার্ট হয়। তোমাদের এই প্রশ্নগুলো একটু আসতে পারে, মানে এগুলো একটু ট্রিকি প্রশ্ন। সেটা হচ্ছে ব্যবসায়ের যে আমার কার্যক্রম সেটা কোন পর্যায়ে থেকে বাস্তবিক ভাবে শুরু হয়। বাস্তবিক শব্দটা অর্থাৎ আমার প্র্যাকটিক্যালি স্টার্ট হয় কোন পর্যায় থেকে? উত্তর কি হবে তখন? নিবন্ধন পত্র পর্যায়। এখানে কিন্তু সব উদ্যোগ গ্রহণ পর্যায়টা কিন্তু ধারণাগত পর্যায়। তোমাকে যদি বলা হয় ব্যবসায় নিবন্ধন প্রক্রিয়ায় কোন পর্যায়টি ধারণাগত অথবা মনস্তাত্ত্বিক পর্যায়, উত্তর কি হবে? উদ্যোগ গ্রহণ পর্যায়। উদ্যোগ গ্রহণ পর্যায় হচ্ছে কি আমাদের ধারণা গ্রহণ, মানে আমাদের ধারণাগত বা মনস্তাত্ত্বিক বা ইন্টেলেকচুয়াল বিষয়গুলো। এবং আমার ব্যবসায়িক বাস্তবিক কাজ শুরু হয় কোন থেকে? 2 নম্বর পর্যায়, অর্থাৎ কি দলিলাদি প্রণয়ন পর্যায়। দলিলাদি প্রণয়ন পর্যায়ের মাধ্যমে আমার ব্যবসায় বাস্তব কাজ সংগঠিত হয়। এবার আসি দলিলাদি প্রণয়ন পর্যায়টা কি? দলিলাদি প্রণয়ন পর্যায় হচ্ছে তোমার ব্যবসায় গুরুত্বপূর্ণ দলিলগুলো জমা দেওয়া, কাগজগুলো জমা দেওয়া। এখন দলিলাদি প্রণয়ন পর্যায়ে 2টি গুরুত্বপূর্ণ দলিল জমা দিতে হয়। কয়টি? 2টি। একটি হচ্ছে কি স্মারকলিপি বা পরিমেল বন্ধ, আরেকটি হচ্ছে কি সংবিধি বা পরিমেল নিয়মাবলী। স্মারকলিপি বা পরিমেল বন্ধ। স্মারকলিপি 2টি গুরুত্বপূর্ণ দলিল। এমসিকিউতে আসে যে দলিলাদি প্রণয়ন পর্যায়ে কয়টি দলিল জমা দিতে হয়? 2টি গুরুত্বপূর্ণ দলিল। স্মারকলিপি বা পরিমেল বন্ধ, সংবিধি অথবা পরিমেল নিয়মাবলী। এবার আসে আমাদের স্মারকলিপি বা পরিমেল বন্ধ। স্মারকলিপি বা পরিমেল বন্ধ হচ্ছে কোম্পানির মূল দলিল। কোম্পানির মূল দলিল অর্থাৎ কোম্পানির যে মূল সনদ সেটি হচ্ছে কি আমাদের স্মারকলিপি বা পরিমেল বন্ধ। স্মারকলিপি বা পরিমেল বন্ধতে আমরা আমাদের ব্যবসায় যাবতীয় আলটিমেট গোল, কয়দিন চলতে পারে, ব্যবসায়ের ভিতরে আমার যে মানে তোমার কিভাবে আমি আমার এমপ্লয়ি গুলাকে
কাজ করাবো, বা পাশাপাশি আমার ব্যবসায়ের যে মেইন অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভ যে পর্যায়টা, এই পর্যায়টা ধারণা করা হয় আমাদের কোথায়? স্মারকলিপি বা পরিমেল বন্ধতে। এখানে 6টি ধারা উল্লেখ করা হয়। কয়টি ধারা? 6টি ধারা। আচ্ছা, ধারাগুলো কি তোমাদের জানা আছে? আশা করি তোমাদের জানা আছে, দেখি কমেন্টে জানাও ধারাগুলা কি। আমাদের যে স্মারকলিপি বা পরিমেল বন্ধতে যে 6টি ধারা আছে, সেই 6টি ধারা কমেন্ট করে জানাও। হ্যাঁ, নাহিদ হাসান জুবাইর বলেছে সসীম। অরবিন্দ সাহা অর্ক। আচ্ছা, অরবিন্দ সাহা অর্ক হচ্ছে আমাদের সাবির সপ্তপুরের ব্যাচ 3.0 স্টুডেন্ট। তোমাকে স্বাগতম অর্ক, আবার ক্লাস করছে আমাদের সাথে। আচ্ছা, নাবিলা সুলতানা বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? আচ্ছা, এবার আসি আমাদের যে 6টি ধারা। যে 6টি ধারা কি কি? নাম ধারা, উদ্দেশ্য ধারা, অবস্থান ধারা, তারপর কি আমাদের মূলধন ধারা, সম্মতি ধারা এবং দায় ধারা। এই 6টি ধারা হচ্ছে কি আমার স্মারকলিপির বিষয়বস্তু বা পরিমেল বন্ধ। এবার আসি সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী। সংঘবিধি বা পরিমেল নিয়মাবলীর বিষয়টা কি? সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী, দেখো শব্দে একটা জিনিস কমন আছে, নিয়মাবলী অর্থাৎ কি? নিয়ম। অর্থাৎ আমার ব্যবসাটা তো আমি এই যে গোল সেট করলাম এই স্মারকলিপি ও পরিমেল বন্ধে, কিন্তু আমার ব্যবসাটা রান করবে কিভাবে? আমার ব্যবসায় একজন পরিচালক আমি কিভাবে মানে সে সিদ্ধান্ত নিবে, কার নিকট কে অধস্তন থাকবে, মানে দায়বদ্ধ থাকবে, তারপর দেখা গেছে কর্তৃত্ব বা শৃঙ্খল, আমার ব্যবসায় যাবতীয় যে নিয়মগুলা, পরিচালনা, ব্যবসায়ের বিধান, যে কিভাবে চলবে একটা ব্যবসা, একটা ব্যবসায় যে নিয়ম শৃঙ্খলা থাকে সেটা উল্লেখ থাকে কি? সংঘবিধি বা পরিমেল নিয়মাবলীতে। তো এটি হচ্ছে আমাদের কি? দলিলাদি প্রণয়ন পর্যায়। এরপর আসে আমাদের 3 নং পর্যায়, সেটি কি? নিবন্ধন পত্র পর্যায়। নিবন্ধন পত্র পর্যায়। নিবন্ধন পত্রের নাম শুনলে জড়াইসা পড়ে, কারণ কেন? নিবন্ধন থেকে মনে পড়ে জন্ম নিবন্ধন, জন্ম নিবন্ধন থেকে মনে পড়ে ভুল, আর ভুল মানে তোমার জীবনটাই বৃথা, দৌড়াইতে দৌড়াইতে পাগল হয়ে যাবে। যাই হোক, নিবন্ধন পত্র পর্যায়। নিবন্ধন পত্র পর্যায় বিষয়টা হচ্ছে আমার ব্যবসায় যাবতীয় গোল সেট, দলিলাদি সেট এবার আমি জমা দিব কার কাছে? নিবন্ধকের কাছে। নিবন্ধকের অফিস, যেটা আমাদের সরকার কর্তৃক বাংলাদেশে যে নিবন্ধকের অফিস, সেটাকে কি বলে? কি বলে শুনি, একটু বলেন, কমেন্টে জানান। সরকার কর্তৃক নিয়োজিত আমাদের যে নিবন্ধক অফিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে কোশ্চেনে আসে। আপনারা তো দেখা যায় কি ভাই, আগে এইচইসিটা যারা ভালো স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট, তারা দেখা যায় সিরিয়াস, তারা দেখা যায় কি অ্যাডমিশন প্লাস তোমার এইচইসি দুটাই ফোকাস করে চলে। এইচইসির উপর পাড়া দিয়ে অ্যাডমিশনের দিকে একটু গুজা হয়। কিন্তু যারা একটু মিড লেভেলের, এরা বলে কি ভাই আগে এইচইসিটা পার করে নেই না। এইচএসিটা পার করলাম, 2 দিন একটু ঘুরলাম, 2 দিন মানে কিন্তু 2 দিনই না, 2 দিন মানে হইতেছে ও 1 মাস ঘুরলো। এরপর ভাই আস্তে করে একটু অ্যাডমিশনের কোচিং এ যাই, বইগুলো একটু উল্টাই, সবকিছু ধোয়া ধোয়া লাগে। এরপর যে ভাই আবারও একটা দিনে ঘুরে দিই, একদিনে ঘুরা মানে 1 সপ্তাহ ঘুরা। ভাই ঘুরে আসলাম, ঘুরে এসে এবার বইটা ধরবো, আবারও অন্ধকার, পরের দিন পরীক্ষা, যা হবার হইব, আমি গিয়ে পরীক্ষা দিতে বসলাম, রেজাল্ট দিব, ওরে সেই। যাই হোক, বিষয়টা হচ্ছে আমাদের, তোমরা যখন এইচএসসি যারা আছো, এইচএসসি 25 এবং এইচএসসি যারা 26 এরা কান খুলে শোনো, এখনো হাতে যথেষ্ট সময় আছে। এই সময়টা টার্গেট যদি ঢাকা ইউনিভার্সিটি হয়, টার্গেট যদি অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি, তোমাদের ফেভারিট ইউনিভার্সিটি হয়, ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ফেভারিট ইউনিভার্সিটি, ফেভারিট কেন বললাম, অনেকের আছে, এমন অনেক মানুষ আছে যে ভাই ঢাকা ইউনিভার্সিটি না, আমি আমার, ধরো চট্টগ্রামের একজন ছেলে, তার প্যাশনই থাকে কি যে চট্টগ্রাম ইউনিভার্সিটি হয়। যেমন আমার একটা ফ্রেন্ড ছিল আমার সময়, রিফাত নাম, ফাহিম, ও চট্টগ্রামের, ওকে আমি দেখছি ও শুধু মেবি চট্টগ্রাম ইউনিভার্সিটি দিয়েছে, মানে ওর ওটাতে প্যাশন কাজ করে, আমি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়বো, আর আমি, আমার বাসা হচ্ছে না, আমার প্যাশন কাজ করছে আমি ঢাকা ইউনিভার্সিটিতেই পড়বো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দুজনে, ওরও চট্টগ্রাম হয়ে গেছে আর আমিও ঢাকা ইউনিভার্সিটি হয়ে গেছে। তো এইগুলা বিষয়। এখন দেখা যায় তোমাদের, দেখা যায় কি তোমরা এইচএসিটা কোনো মতে পাস করে, এভাবে ভাই চলবো না। এইচএসিটাই হচ্ছে তোমার অ্যাডমিশনের ফাউন্ডেশন। তোমরা যদি এইচএসসি খুব ভালোভাবে শেষ করতে পারো পড়াটা, পরবর্তীতে অ্যাডমিশনে তোমাদের 60% কভার হয়ে যাবে। তোমরা মিলিয়ে নাও, তোমাদের আগের ব্যাচে যারা ভাইয়েরা আপুরা পরীক্ষা দিচ্ছে তাদের জিজ্ঞেস করে দেখবে যে ভাই আপু, অন্তত কমার্সের সাইডটা, যে ভাই আপু তোমরা যে এইচএসসি পড়াটা পড়ছে এটা অ্যাডমিশনে কতটুকু ছিল, দেখো উত্তরটা কি দেয়। আচ্ছা দেখেন, এরপর হচ্ছে আমাদের যে নিবন্ধন পত্র পর্যায়। নিবন্ধন পত্র যে পর্যায়, এই পর্যায়ে এসে আমার যে দলিল টলিল আমি রেডি করলাম এত কষ্ট করে, এই দলিলটা আমি নিবন্ধকের অফিসে দিব। নিবন্ধককে, বাংলাদেশের নিয়োজিত নিবন্ধককে RJSC,
বাংলাদেশ সরকার কর্তৃক নিয়োজিত যে নিবন্ধকের অফিস যৌথ মূলধনী সেটা কি RJSC, রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি, রেজিস্ট্রার অফ জয়েন্ট স্টক কোম্পানি। এখানে যাবতীয় দলিল জমা দেওয়া হয়, সেখানে নিবন্ধক সেটাকে টেস্ট করে যে আদৌ ভ্যালিড কিনা, দেওয়া অনুমতি দেওয়া যায় কিনা, তারপর সে তোমাকে অনুমতি দিবে, অর্থাৎ তোমাকে নিবন্ধিত করবে, মানে তোমার কোম্পানিকে, তোমাকে না, তোমার নিবন্ধন করে রেখে দিব। তুমি তো মনে করো ওইলেই হইলো। যাই হোক, নিবন্ধক তোমার কোম্পানিকে নিবন্ধন করবে, এবং নিবন্ধন যখন নিবন্ধন করে সেইটাকে বলা হয় কি জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট, জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট। এরপর আসে আমাদের যে কার্যারম্ভ পর্যায়। কার্যারম্ভ পর্যায়ে এসে এবার আসে একটা জিনিস বিষয় আছে, আমাদের নিবন্ধন পত্র পর্যন্ত একটা কি বলবো মেসি আছে, নেইমার আছে, রোনাল্ডো আছে। মানে কেন? কারণটা হচ্ছে এখানে এসে একটা থামা লাগে। থামার বিষয় হচ্ছে এখানে দুটা কোম্পানি হয়ে যায়, একটা হলো প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটি হচ্ছে কি পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি দুইটাই কিন্তু নিবন্ধন পর্যায় পর্যন্ত আসে। প্রতি দুই টাইপের কোম্পানির ক্ষেত্রে কিন্তু এই 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার এই তিনটা স্টেপ কমন 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 কমন। কিন্তু আমাদের পাবলিক লিমিটেড কোম্পানি এই 3 নাম্বারের পর আবার 4 নাম্বার যে পর্যায়ে, সে পর্যায়ে যাওয়া লাগে। প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধন পত্র প্রাপ্তির পরই সে চাইলে ব্যবসা শুরু করে দিতে পারে, এটা নর্মাল। কিন্তু আর আমাদের পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সে পারে না, ব্যর্থ বা পারাজ। কারণ হইতাছে কেন? পাবলিক লিমিটেড কোম্পানি আমরা জানি কি সংজ্ঞা, যদি আমি তোমাকে প্রশ্ন করি সর্বনিম্ন কয়জন সদস্য সংখ্যা 7 জন, এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা কি শেয়ার সংখ্যা দ্বারা সসীম, অর্থাৎ শেয়ার সংখ্যা যত হবে ততগুলাই সদস্য। কিন্তু আমাদের যদি প্রাইভেটের কথা বলি সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ কয়জন 50 জন। তো এই যে 50 জন পরিসর অল্প হয়, তারা নিজেদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় করে, সবই তো রিচ পশ, নিজেদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় করে ব্যবসা গঠন করতে পারে। কিন্তু আমাদের যে তোমার পাবলিক লিমিটেড কোম্পানি, সেখানে তো সদস্য সংখ্যা অনেক, সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ, যার কারণে এদের স্পেসিফিক যে জনগণ তাদের নিকট তাদের শেয়ারটা মূলধন সংগ্রহের জন্য, শেয়ারটা সাপ্লাই বা বিক্রি করার জন্য, বা ন্যূনতম চাঁদা যেটাকে আমরা বলতেছি, ন্যূনতম চাঁদা সংগ্রহের জন্য নিবন্ধকের কাছে যে আবারও যে তোমার অনুমতি নেওয়া লাগে, যার কারণে পাবলিক লিমিটেড কোম্পানির কার্যারম্ভ পর্যায়টা দরকার হয়। কার্যারম্ভ পর্যায়ের কাজটা কি? কার্যারম্ভ পর্যায়ে ন্যূনতম চাঁদা সংগ্রহের জন্য একটা বিবরণ পত্র প্রকাশ করা হয়। বিবরণ পত্রটা হচ্ছে যেখানে তুমি এখন ধরে নাও তুমি চাঁদা উঠাইবা, মূলধন উঠাইবা, গুলিস্তানে দাঁড়াইলা 100 100 100 100। আর কয়দিন আগে আমি যে ভিডিও দিলাম ওই কিরে কিরে মধু 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 শেয়ার মধু মধু করলে জীবনে কিনবো না। তো যাই হোক, ওই তোমার মানুষকে আশ্বাস দেওয়ার জন্য, আস্থা অর্জনের জন্য হলেও, এবং মানুষের কাছে একটা প্ল্যাটফর্ম তো লাগবো। তুমি তার গুলিস্তান দ্বারাই শেয়ার বেচতে পারবে না, লোকাল বাসে দ্বারাই শেয়ার নেন হইব না। তোমার তো একটা প্ল্যাটফর্ম লাগবে যেখানে শেয়ারে যারা ইনভেস্টর তারা আসবে, এবং যারা শেয়ারে বিক্রি করতে চায় তারা আসবে, অর্থাৎ তুমি যাবা। এই প্ল্যাটফর্মটা পাওয়ার জন্যই তোমার বিবরণপত্র প্রকাশ করা হয় নিবন্ধকের কাছে। বিবরণপত্রে তোমার শেয়ার রিলেটেড, তোমার কোম্পানি রিলেটেড ইনফরমেশন দেওয়া হয়ে থাকে, এবং সেটা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়, যেখানে যারা কাস্টমার মানে শেয়ারের যে ইনভেস্টর তারা দেখে, দেখার পরে চলে, তারপর তারা ক্রয় করে। এবং এখানে 2 ধরনের একটা বিষয় থাকে, একটা হলো বিবরণপত্র আর একটা হচ্ছে বিবরণপত্রের বিকল্প বিবৃতি। বিবরণপত্রে যে বিকল্প বিবৃতি সেটা জমা দেওয়া হয়, এটা হচ্ছে জাস্ট বিবরণপত্র, দুটা সেম জিনিসই, কিন্তু ভিতরে ইনফরমেশন একদমই সেম। কিন্তু বিবরণপত্রে যে বিকল্প বিবৃতি সেটা নিবন্ধকের কাছে জমা দেওয়া হয় কিছুটা কপির মতো, যে আমরা কপি জমা দিই না, ফটোকপিটা রাখেন, মিনটা নিয়ে গেলাম, কিছুটা এমন যে বিবরণপত্রের বিষয়টাই বিবরণপত্রের বিকল্প বিবৃতিতে থাকে, সেটা আমি নিবন্ধকের কাছে জমা দিয়ে চলে যাই, আর যেটা বিবরণপত্রের অরিজিনাল কপি সেটা আমার কাছে থাকে, স্বাভাবিক। তো এই হচ্ছে আমাদের কার্যারম্ভ পর্যায়। এখানে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আসি আমাদের কোম্পানির শ্রেণী বিভাগ। আমাদের কোম্পানির শ্রেণী বিভাগ, প্রথমত আমাদের কোম্পানিকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি: সনদপ্রাপ্ত, সংবিধিবদ্ধ, নিবন্ধিত, অনিবন্ধিত, অন্যান্য। আচ্ছা, সনদপ্রাপ্ত কোম্পানি কোনগুলো আমাদের? তোমরা খেয়াল করবা, যদি আমি কোম্পানি হিস্ট্রিতে চলে যাই, দেখো একটা জিনিস, আমরা স্লাইডে যে বিষয়গুলো রাখি তোমাদের এখানে দেখো, কিন্তু সব চিত্র বিষয়। এখানে আমি চিত্রটা রাখার অন্যতম কারণ হইতেছে, চিত্র থেকে আমি যেগুলো তোমাদের বলতেছি মুখে মুখে, এগুলো ভালো মতো নোট ডাউন করো। এগুলাই ঘুরে ফিরে তোমার এইচএসসি
ঘুরে ফিরা যখন তোমরা ওই যে পাড়ি দিবা অ্যাডমিশন টেস্টটা ওখানেও পাইবা, মিলাই দেখো আমার কথা। তো যাই হোক, আমাদের যে কোম্পানির বিষয়টা, এই যে কোম্পানির যে ইতিহাসটা নিয়ে এখন আলোচনা করি, আরেকটা টপিক তোমার হয়ে যাবে। ইতিহাসটা কি? প্রথমত আমাদের কোম্পানি রাজা রানী যারা ছিলেন, যারা ব্রিটিশ রাজা রানী ছিলেন, তারা কিন্তু একটা সনদ দিতেন যে এই সনদের বলে একটা কোম্পানি প্রতিষ্ঠা হবে। পরবর্তীতে যখন ব্রিটিশ রাজা রানীদের দূরত্ব কমে যায়, তখন দেখা যায় সনদের আর কাজ হচ্ছে না, কারণ দূরত্ব তো কমেই গেছে, অর্থ বিল নেই। কিন্তু পরবর্তীতে যখন দেখুন তো এটা কিছু করা লাগবে, দেশ গঠন হইতেছে, সরকার গঠন হইতেছে, প্রেসিডেন্ট হইতেছে, তখন দেখা যায় কি আমাদের আলোচনা কোম্পানির কি আসে, আইনটা আসে। এবং কোম্পানি আইন কত সালের, এটা তো পুরা মুখস্থ তোমাকে, মানে এটা হইলে গিয়ে চানাচুর ভাজা। 1844 সাল। 1844 সালের কি ইংল্যান্ড, আমাদের যে কোম্পানি আইনটা জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844, সেটা কি পাস হয় কোথায়? ইংল্যান্ডে। আমি কি ভুল বলছি? কোথায় হয়? কোথায় হয় দেখি, যদি ভুল বলে থাকে আপনারা সঠিক উত্তরটা দেন। যাই হোক, আমাদের 1844 সালে কি এটি পাস হয়। 1844 সালে দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট, 1844 সালে দ্য জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট, সেই আইনটি পাস হয়। তখন কোম্পানি গঠনে এই 1844 সালের আইনটি আমাদের তৎকালীন যে ভারতীয় ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশ, সেই ভারতীয় উপমহাদেশে আসে কত সালে? 1850 সালে। 1850 সালে। যা বলতেছি সুন্দর মতো কানে নেন, এখন নোট ডাউনের দরকার নেই, এখন কানে নেন, মাথায় নেন, যেখানে পারেন সেখানে নেন এবং অন্যদেরও দেন। এবং যখন আমার ক্লাস শেষ হবে, আবার এগুলোতে আমাদের লাইভ ভিডিও তোমাদের জন্য পোস্ট করা থাকে, সেই লাইভ ভিডিও পরবর্তীতে আবার দেখবেন, দেখে নোট ডাউন করবেন। আমি গ্যারান্টি দিতেছি, আমি আজকে যা পড়াচ্ছি তোমাদের কোম্পানি, এখান থেকে এইচএসসি তে এমসিকিউ কমন পাবা ইনশাল্লাহ। পাশাপাশি অ্যাডমিশনেও দেখবা কিরে মধু। যাক, আর পাশাপাশি আমাদের যে একটা বিষয় আছে, তোমাদের যে এখন তো ফেসবুকের লাইভের ভিডিওগুলো 30 দিনের বেশি রাখা যায় না, মানে তারা ডিলিট করে দেয় অটো ফেসবুক থেকে, যার কারণে আমরা ইউটিউব পেজ তোমাদের জন্য প্রোভাইড করেছি। আবার আমাদের ইউটিউব পেজগুলোর আমাদের প্রতিটা ক্লাসেরই ক্লাস শেষে আমরা ইউটিউব পেজের ঠিকানা কোথায় পাবা, লিঙ্ক টিক আমরা প্রোভাইড করি, পেজে চোখ রাখলেই দেখতে পাবা। আচ্ছা যাই হোক, এবার দেখেন ওই যে আমি যেটা বললাম, 1850 সালে আমাদের ব্রিটিশ শাসিত ভারতীয় উপমহাদেশে আসে। এরপরে আমাদের ব্রিটিশরা তো মনে করো বলা হয় 200 বছর, কিন্তু প্রকৃতপক্ষে কত বছর? 190 বছর আমাদের শাসন করে। ও এখন একটু জিকে হয়ে গেল, ওইটা একটু পারি ভাই, জিকের মতো কঠিন কিছু নাই। আমি মাপ চাইছি যারা জিকে পড়তে পারে, মানে আমি আমার আমলে অনেক খুশি হয়ে জিকে নিয়েছিলাম। সাধারণ জ্ঞান, আরে জ্ঞান তো জ্ঞান, আবার সাধারণ এর মিদা লাগাই গেছে, সোজা কিছু। আমি সিরিয়াসলি এটাই ভাবছিলাম, আমি তোমাদের সাথে কোনো মজা করতেছি না। আমি ভাবছিলাম সাধারণ জ্ঞান একটু নর্মাল কিছু বিষয় হয়তো জিজ্ঞেস করবে, বর্তমান প্রেসিডেন্টকে, বর্তমানে ওই দেশে কি হয়েছে। পরে যখন ক্লাস করা শুরু করছি, চারটা বিষয় কি সাম্প্রতিক আমার এতই শুনছি যে আমার নিজেরও মনে নেই। সাম্প্রতিক থাকে, বাংলাদেশের পরিচয় থাকে মনে হয়, তারপর মনে হয় যে বিদেশি কিছু একটা থাকে, এরপরে মনে ইতিহাস থাকে, এমন মনে 4টা ভাগ মানে সাধারণ জ্ঞানে। যাই হোক, একটু শৈলে গাম ছাড়ছে, মানে একটু কেমন রিল্যাক্সে, তখনও মনটা শক্ত রাখছে যে কিছু না, বিষয় না। শুরু করছিল মানে পড়া, আমি শুরু করছিলাম বাংলাদেশ দিয়া। বাংলাদেশ জানি, আমার বাংলাদেশ যুদ্ধ করছে। ওমা এদিক ওই টিটমহল টাইম নাম তো কিচ্ছু বুঝি না। 2টা ক্লাস করছি ভাই, কি করতেছে আমি নিজেও জানি না। পরে আলগস্তে বাবা আমি মাস চাইছি, আমার পক্ষে সাধারণ জ্ঞান না, আমি পলাইছি ক্লাস থেকে। মানে সি ইউনিটে শুধু ফোকাস করছিলাম। যাই হোক, যদিও মেন টার্গেট আমার সি ইউনিটি ছিল, যেহেতু আমি কমার্স ব্যাকগ্রাউন্ডের। যেটা বলছিলাম, দেখো 1850 সালের পরবর্তীতে আমাদের ব্রিটিশ তো চলে গেছে, ব্রিটিশরা তো সরাই দিছি আমরা। তো পরবর্তীতে 1850 সালের পর যখন ভারত স্বাধীন হয়ে যায়, মানে ভারতীয় উপমহাদেশটা যে দেশটা আমাদের রয়ে যায়, যেটা মানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত এগুলো যখন কনজাস্টেড ছিল একসাথে, তখনই আমাদের 1913 সালে ভারতীয় কোম্পানি আইন আসে। আমাদের কি 1913 সালে ভারতীয় কোম্পানি আইন আসে। এখন বাংলাদেশ তো বাংলাদেশের কাম হলো কপি করা। এখন পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পর কি করবো, ভারত থেকে ওই 1913 সালের আইনটা একটু বাবা দিয়া দে, ওই আইনটা একটু ফলো করছে। করতে দেখতেছেন না, ভারত আর বাংলাদেশ সেম না, উই আর নট সেম ব্রো, চলবো না। পরে আইসা বলতেছে 1913 সালের আইন তো আমাদের দিয়ে চলানো সম্ভব হইতেছে না, আমার দেশের মানুষ তো অন্যরকম মেন্টালিটি, যার কারণে বাংলাদেশ নিজস্ব আইনটা বের করে কত সালে? 1994 সালের। কথা কি ঠিক না বেঠিক একটু জানাবেন।
দেখা লাগে তো আপনারা কি আছেন নাকি নেই। আচ্ছা, নাবিলা সুলতানা বলেছে ভাইয়া এইচএসসি 26-এর জন্য গ্রুপ সাবজেক্টের কোর্স আছে, সেটা আমাদের তোমরা পেজে কমেন্ট করে জানতে পারো। কিন্তু বর্তমানে আমাদের সবচেয়ে গরম গরম কোর্স হচ্ছে কি তোমাদের টেস্ট পেপার সলভ কোর্স। যারা এইচএসসি 25 তাদের জন্য টেস্ট পেপার সলভ কোর্স। আমি তোমাদের একটু ধারণা দিই টেস্ট পেপার সলভ কোর্সটা বিষয়টা নিয়ে। তোমরা টেস্ট পেপার অনেকে একটা কোম্পানি কিনবা বড় জোর, তো টেস্ট পেপার যখন তোমরা একটা কোম্পানি নাও, সেই কোম্পানির এমসিকিউ সলভ করলা। টেস্ট পেপারে আমি যখন তোমাদের সময় ছিলাম না, আমি একটা কমন সমস্যা ফেস করতাম, সেটা হচ্ছে কি টেস্ট পেপার যখন আমি সলভ করতে যেতাম না, এমসিকিউ ভুল থাকতো অনেক। এটা আসলে প্রিন্টিং এর ভুল না কি ভুল আমি আজও উদ্ঘাটন করতে পারি নাই। তো অনেক ভুল থাকতো, দেখা যেত কি আমি নিজে মনে করো পাগল হয়ে যেতাম এক কথায়। মানে ভুল বেরিয়েছে তোমার, কিন্তু রাতের ঘুম হারাম। ভুল বেরিয়েছে মানে তুমি উত্তরটা জানো, তোমার ভুল বেরিয়েছে। ধরো আমি কথার কথা, আমি তোমাদের ক্লাস করাইতেছি, আমি একটা জিনিস, তুমি একটা উত্তর জানো, আমি তোমার উত্তরটাই সঠিক, আমি দেখা গেছে মনে করো মানসিক তো ভুল তো হইতেই পারে, আমি একটা ভুল উত্তর দিয়ে দিছি তোমারে, তুমি তখন মনে করো ভাই এটা কি কইলো, মানতে পারতাছি না, মানতে পারতাছি না, মানতে পারতাছি না করতে করতে তুমি বই খুলবা, বই খুললা উত্তর বের করতে 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 এক পর্যায়ে তুমি উত্তরটা সঠিক বের করে ফেলবা, তোমার উত্তর ঠিক আছে, ভাইয়ের উত্তর ভুল আসছিল। এরপর বাইরে যাইয়া ভাই আপনি তো ভুল করছেন, মানে বেশি ভাই সুবিধা না। তো এটাই হইতেছে এইচএসসি টেস্ট পেপারের সমস্যা, টেস্ট পেপার অনেক ভুল থাকে। পাশাপাশি তোমরা যখন একটা টেস্ট পেপার সলভ করবা, আমাদের কোর্সে যেটা আমরা মনে করি একটা টেস্ট পেপার ফলো করবো না, আমরা টেস্ট পেপার ফলো করবো অনেকগুলো, মিনিমাম 3-4টা, সর্বোচ্চ গেলে 4টা, সর্বনিম্ন হইলো 3টা টেস্ট পেপার আমরা মানে ফলো করব। ফলো করে এমসিকিউ গুলা গ্যাদার করবো একসাথে, গ্যাদার করার পর তোমাদের সুবিধা, কারণ তোমরা একসাথে 100 টাকার ভিতরে কতগুলি টেস্ট পেপার ইয়া পাবা, প্রশ্ন পাবা। আর সলভ করার সময় যেমন আমি এখন তোমাদের টপিক বুঝাইতেছি, তো আমি আমার কারিকুলামটা ডেভেলপ করবোই ওইভাবে। পাশাপাশি যখন আমরা এমসিকিউ সলভ করবো, যে টপিক আসবে সেই টপিকটা আবার বুঝাই দিব, দেখা যাবে কি তোমার আলটিমেটলি বইটাই রিভাইজ হয়ে যাবে আবার। তো যারা ওই যেটা বললা এইচএসসি 26-এ যারা আছো, তারা চাইলেও আসতে পারো, এটাতে জয়েন করতে পারো, করে দেখো। টেস্ট পেপারটা এমন তোমাদের সলভ করা, টেস্ট পেপার সলভ করা মানে হইতেছে তোমার আগে থেকে প্রস্তুতি হয়ে গেল। আর টেস্ট পেপার সলভটা এমন না যে আমি বললাম এটার উত্তর এটা, এটার উত্তর এটা, এটার উত্তর এটা, ক্লাস শেষ, এটা তো হবে না, আমি তো এক্সপ্লেইন করবো। তো ওখানে তোমার একটা দেখা যাবে সব বিষয়ে জানাজানি হয়ে যাবে। আর ফি তো একদমই কম, 100 টাকা। আচ্ছা যাই হোক, এরপর এটা হচ্ছে আমাদের 1994 সালের আইন। আচ্ছা, সনদপ্রাপ্ত যে আমাদের কোম্পানিটা, সনদপ্রাপ্ত কোম্পানির বিষয়টা হচ্ছে যেটা আমাদের তোমার ব্রিটিশ রাজারানি যে স্টার্টিং, তারা যাদের আইন বলে যে কোম্পানিগুলো প্রতিষ্ঠা হতো, সেটা হচ্ছে কি আমাদের সনদপ্রাপ্ত কোম্পানি। সংবিধিবদ্ধ কোম্পানি কোনগুলা? সংবিধিবদ্ধ কোম্পানির বিষয়টা হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ব্যবসা, মানে সরকার হয় সরকারি আর নাহলে পরবর্তীতে সরকারি করে নেওয়া হয়েছে, সে ধরনের ব্যবসাগুলোকে বলা হয়ে থাকে কি সংবিধিবদ্ধ ব্যবসা। তারপরে হচ্ছে আমাদের নিবন্ধিত ব্যবসা ও নিবন্ধিত কোম্পানি, এটাতে আমি একটু পরে আসি, কারণ এটা তো আরো অনেক ডেসক্রাইব আছে, আমি এখানে একটু পরে আসি। তারপরে আসে আমাদের অনিবন্ধিত, অর্থাৎ আমাদের যে বর্তমান কোম্পানি আইন বহাল আছে কত সালে, 1994, এই আইনের আওতার বাইরে যেটা থাকবে সেটা কি অনিবন্ধিত। এরপর আসছে আমাদের অন্যান্য, এরপর আসছে কি আমাদের অন্যান্য। অন্যান্য যে ব্যবসাগুলো আছে, অন্যান্য কোম্পানির ভিতরে আছে বিদ্যমান কোম্পানি, বিদেশি কোম্পানি, অব্যবসায়ী, বিশেষ কোম্পানি। আচ্ছা, বিদ্যমান কোম্পানি হচ্ছে ধরে নাও আমার যে 1994 সালের আইন, এই আইনের আগ থেকে যে কোম্পানিগুলা রানিং ব্যবসা করে আসছে আমাদের দেশে, সেই ব্যবসাগুলোকে, সেই কোম্পানিগুলোকে বলা হয় থাকে বিদ্যমান কোম্পানি। বিদেশি কোম্পানি, বিদেশি কোম্পানির বিষয় হচ্ছে যেটা আবার কোম্পানিগুলা বাইরের দেশের আইন অনুযায়ী নিবন্ধিত, আমার দেশে এসে ব্যবসা করতে যে আবারও নিবন্ধিত হয়েছে আমার দেশের আইন অনুযায়ী, মানে দুইটা আইন ওর কাছে কাজ করে। সেটা হচ্ছে কি আমার বিদেশি কোম্পানি। এটা কিন্তু এমসিকিউ ডিউ করে নাই, কিন্তু আমি করছি, ভবিষ্যৎ ডিউ তো আমরাই চালাবো, মানে কথার কথা। যাই হোক, অর্থাৎ বিদেশি কোম্পানির ক্ষেত্রে দুই ধরনের আইনগত সত্তা, মানে আইনের বল দেখা যায়। একটা হচ্ছে কি সে যে নিজ দেশ থেকে আসছে, আর আরেকটা কি আমার নিজের দেশ, যে দেশে চলতেছে ব্যবসাটা। আমার এই এমসিকিউর এই অভ্যাসটা মানে অনেক কি, আমি দেখা যায় তোমাদের যদি পরীক্ষা নিতে যাই, দেখবা কি এমন এমন এমসিকিউ করছি যে ভাই প্রশ্ন ব্যাংক সলভ করেও পাই না, এই প্রশ্ন করতে থেকে পাইছেন, মানে আমার আশা পরে কেমনি জানি। অব্যবসায়ী কোম্পানি, অব্যবসায়ী কোম্পানির যে বিষয়টা, অব্যবসায়ী কোম্পানি হচ্ছে যারা আমাদের মানে সমাজে অবস্থানরত বিভিন্ন ধরনের যে তোমার শিক্ষা দীক্ষা বিজ্ঞান এগুলা বা ধর্মীয় সংস্কৃতি উন্নয়নে যে সকল সংগঠনগুলো আছে, যেমন ধরে নাও মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, তারপর মন্দির, এগুলা যেগুলো আছে, আরো অনেক উদাহরণ আছে। এগুলা হচ্ছে আমাদের কি অব্যবসায়ী কোম্পানি। তারপর আসে আমাদের বিশেষ কোম্পানি। বিশেষ কোম্পানি হচ্ছে বিশেষ আইন বলে চলে, অর্থাৎ এগুলা কিন্তু
আমাদের কোম্পানি আইনের অধীনে গঠিত হলেও ওদের আলাদা একটা আইন অনুযায়ী পরিচালিত হয়। এর একটা সবচেয়ে মোস্ট কমন একটা উদাহরণ হচ্ছে কি আমাদের বীমা কোম্পানিগুলো। বীমা কোম্পানি প্রতিষ্ঠিত হইল নাহলে 1994 সালে আইন দিয়ে, কিন্তু শুনবে না, সে কিন্তু গণবে না যে 1994 সালে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির এগুলা টাকা কিন্তু নেই সরকার থেকে, সরকার কিন্তু খরচ দেয়, কিন্তু সরকারের কথা শুনি না, স্বায়ত্তশাসিত। টাকা নেওয়ার বেলা টাকা নিয়েছে, কিন্তু কাজের বেলা আমি স্বায়ত্তশাসিত, কারোর কথা শুনবো না। তো এটাই হচ্ছে বিশেষ কোম্পানি। দেখা যায় সে ধরো 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী গঠিত হলেও সে চলবে 2000, মানে যেটা আমার বিমার ক্ষেত্রে ধরো 1994 সালে আইন অনুযায়ী প্রতিষ্ঠিত, কিন্তু সে চলবে তার নিজস্ব 2010 সালের বীমা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, সিগমা। এগুলাকে বলা যায় কি বিশেষ কোম্পানি। কোনো কি প্রশ্ন আছে এখানে? থাকলে করিতে পারেন, লজ্জা পাবেন না। আচ্ছা দেখি একটু কমেন্ট পড়া যাক, কে বলছে? নাবিলা সুলতানা বলেছে ভাইয়া আমি অনেক ভয় পাই জিকে কে নিয়ে। তো বিষয়টা হচ্ছে, আমি একটু আগে বলেছি যে জিকেটা কিন্তু কঠিন কিছু না, জিকে একদম সহজ। আমি নিজেও তো জিকে পড়ছি, মনে করে জিকে কোনো বিষয় না। জিকে আরে মানে কি বলবো, জিকে মনে করো তুমি দরবার একদিনই শেষ, জিকে কোনো বিষয়ই না। জিকে মানে মানে তোমার জীবনে আশেপাশে যা আছে ওটাই জিকে, কোনো বিষয় না। এর মধ্যে আবার জিকে যদি পড়া, আমার নামও তো ফাহিম, আমাদের যে জয়নাল ভাই বা তার নামও ফাহিম, তার কাছে বলো তো জিকে তো আরো কোনো বিষয় না। জিকে আরো মনে করো পান্তাবাদ বানায় যে খাও সেহরির সময় একবেলা, ইফতারের সময় একবেলা, জিকে কমপ্লিট, কোনো বিষয়ই না। আচ্ছা নাহিদ বলেছে ভাইয়া ডাবিতে কমার্স নিয়ে চান্স পেতে কি অনেক কঠিন? যদি ভাইয়া ডাবিতে কমার্স নিয়ে চান্স পাওয়াটা অনেক কঠিন হতো তাহলে আজকে আমি এখানে ক্লাস নিতাম না। বিশ্বাস করো, অন্যান্য ইউনিট গুলোর তুলনায় ডাবিতে কমার্সে চান্স পাওয়া সবচেয়ে সোজা। কেমনে আমি তোমার হিসাবটা দেখাই, তোমরা মনোযোগ দিয়ে দেখো, তাহলে হিসাবটা তোমরা বের করতে পারবা। এটা আমি আমার লাইফে বের করছিলাম, এরপরে বুঝছি যে না, কমার্স ছাড়া কোনো গন্ডি নাই। আমি হইলাম মজিদ কমার্সের জন্য, আর কমার্সের জন্য আমার জন্য জমিলা, আর আমার পাই কি হইব। যাই হোক দেখো, আমি যেটা বলতেছিলাম একটু অফ টপিক যাই, যেটা তোমরা বললা যে ভাইয়া কমার্স থেকে পাওয়া কি কঠিন। যদি আমি সায়েন্সের বিষয় বলি, সায়েন্সের যে পোলাপানরা আছে তাদের মনে করো যে গ্রুপ সাবজেক্ট গুলি থাকে ভাই, বেচারার উপরে তুফান যায়। সায়েন্সের আসল জীবনের তুফান শুরু হয় ওদের ইন্টার লাইফে, পাগল হয়ে যায়। এসএসসি পর্যন্ত যারা স্বাভাবিক দেখা যায়, যখন ইন্টারভিউটা যায়, ইন্টার শুরুর দিকে একটু ভালো থাকে, ইন্টারের অর্ধবার্ষিক পরীক্ষাটা দেওয়ার পরই দিন কেমন পাগল করে, পাগল বন্ধ করে, বুঝি না। যাই হোক, এখান থেকে বোঝা যায় সায়েন্সের সাবজেক্ট তো কঠিন আছেই। পরবর্তীতে যখন দেখা যায় ওরা ইন্টারে ওদের সায়েন্সের সাবজেক্ট গুলো অনেকেরই কষ্ট হয়ে যায়, আত্মে আনা, পরে আবার অ্যাডমিশনে যাও, ওটা তো আরেক প্যারা। এটা গেল সায়েন্সের পার্ট। এবার আসে আমাদের আর্টসের পার্ট। আর্টসের পার্টে মেইনলি থাকে জিকে, তারপর ইংলিশ বাংলা। ইংলিশ বাংলা তোমরা মোটামুটি ভালো হতো, কিন্তু তোমরা যদি আগে থেকে প্রস্তুতি নিতো, তোমরা নাও না, যার কারণে তোমাদের জন্য কঠিন হয়ে যায় অ্যাডমিশন টাইমে। আর জিকে তো জিকে বললাম আমি। এখন কমার্সের বিষয় যদি আসে, আমি বলবো কমার্সে চান্স পাওয়া সব থেকে সোজা। কিভাবে সোজা? আমি তোমাকে যদি বলি মার্কেটিং সাবজেক্টটা খুব কঠিন, তোমরা আমার বলো ভাইয়া পাগল হয়ে গেছে। যদি আমি বলি ম্যানেজমেন্ট সাবজেক্টটা খুব কঠিন, তোমরা বলো ভাইয়া আবারও পাগল হয়ে গেছে। আমি যদি বলি হিসাব বিজ্ঞান কঠিন, তোমরা বলবো যে না, মনে হয় একটু মানা যায় ভাইয়ার কথা। তো এই যে দেখো, ম্যানেজমেন্ট 5টা বিষয় থাকে, ম্যানেজমেন্ট মার্কেটিং যদি তুমি 12তে 12 পাও, কিন্তু অনেকটাই সম্ভব। তুমি যদি 12-12-24 সিকিউর করতে পারো। আবার দেখা গেল অ্যাকাউন্টিং আমি ধরে নিলাম তুমি 10 সিকিউর করলা, কত হলো? 12-12-24, 10 কত? 34। এরপর আসে আমাদের বাংলা ইংলিশ, ওটাতে ধরলাম তোমরা, না হলে ইংলিশ আমি ধরে নিলাম তোমরা 8ই ধরছো, 8ই পেলা। ইংলিশে 8, ধরো আমি বাংলায় ইয়েতে লিখে ফেলছি, ইংলিশে 8, বাংলায় ধরলাম 9, যাও বাংলায় 9 ধরলাম। ভাই বিশ্বাস করো, যদি এমসিকিউতে এমন নাম্বার উঠাতে পারো, তোমার জন্য রিটেনও সোজা হয়ে যাবে। রিটেনও তোমার জন্য প্যারার কিছু হবে না। আর তুমি যদি এতগুলা নাম্বার উঠাতে পারো ভাই, তোমার চান্স আল্লাহ ছাড়া বা তোমার সৃষ্টিকর্তা ছাড়া কেউ আটকে রাখতে পারবো না, তুমি ইনশাল্লাহ চান্স পাইবে। তো যার কারণে বলতেছি কমার্স কঠিন কিছু না। আর ঘুরে ফিরে আমাদের কমার্সের বিষয়গুলা ওই একই আসে, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। যাই হোক, এই যে আমি যেটা তোমাদের পড়াইতেছি, এটা কি তোমাদের ইন্টারভিউ বিষয় না? এটা কি খুব কঠিন? এটা দেখা যাবে তোমার অ্যাডমিশনে অহরহ এমসিকিউ আসছে এই জায়গা থেকে। আচ্ছা, টেস্ট পেপার সলভ ব্যাচ কোন কোন সাবজেক্ট থাকবে? আচ্ছা, আশিক যেটা বললা, তোমাদের অল সাবজেক্ট থাকবে, যতগুলো সাবজেক্ট আছে সবগুলোর আমরা টেস্ট পেপারে সাবজেক্টগুলো সলভ করব। এখানে কোনো সাবজেক্ট বাদ যাবে না, সব সাবজেক্ট নিয়ে আমরা সলভ করবো তোমাদের। আচ্ছা দেখো, এরপরে আসি আমাদের নিবন্ধিত, অর্থাৎ 1994 সালের কোম্পানি আইনের অধীনে যে কোম্পানিগুলো নিবন্ধিত, সেগুলো হচ্ছে কি আমাদের নিবন্ধিত কোম্পানি।
নিবন্ধিত কোম্পানিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, সসীম দায় সম্পূর্ণ, অসীম দায় সম্পূর্ণ। অর্থাৎ যে সকল কোম্পানির দায়গুলা সসীম সীমিত সেগুলো হচ্ছে আমাদের সসীম, এবং যেগুলো এটার বিপরীত সেটা অসীম। আর বাংলাদেশে অসীম দায় সম্পূর্ণ কোম্পানি নেই নেই নেই। আর এবার আসি আমাদের সসীমে। প্রতিশ্রুতি মূল্য দ্বারা শেয়ার মূল্য ধারা। প্রতিশ্রুতি মূল্য হচ্ছে আমি শপথ করিতেছি যে আমার ফ্রেন্ডকে বা আমার পাশের শেয়ার হোল্ডারকে আমি এই মূল্য দিয়েই তারে, মানে আমার মৌখিক কথা, এক কথা আমি তাকে ওয়াদা করেছি, মানে অঙ্গীকার দিয়েছি যে তার এতটুকু টাকার মধ্যেই তার দায় সীমাবদ্ধ, যেটার কোনো ভ্যালু নেই, বা ইয়ে নেই চলেগা, তো এটা বাদ। এবার আসে আমাদের শেয়ার মূল্য ধারা সসীম, অর্থাৎ এটা চলবে, এটা মানার মতো, কারণ একটা দলিল, লিখিত দলিল শেয়ারটা, সেই দেয়া শেয়ারের তুমি যতটুকু কিনছো সে অনুযায়ী তোমার দায় সীমাবদ্ধ, সেটা হচ্ছে কি আমাদের শেয়ার মূল্য ধারা। শেয়ার মূল্য ধারা কি সসীম দায় সম্পন্ন। এরপর আসে আমাদের প্রাইভেট পাবলিক, অর্থাৎ সর্বনিম্ন কয়জন, 2 জন, সর্বোচ্চ 50 জন। এগুলি যদি আবার বলি তোমরা আমাদের দৌড়া নিবা। শেয়ার সংখ্যা দ্বারা অসীম, শেয়ার সংখ্যা দ্বারা অসীম হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের পাবলিক লিমিটেড। এবং প্রাইভেটের ক্ষেত্রে সর্বনিম্ন পরিচালক সদস্যের সংখ্যা কয়জন, 2 জন, এবং পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন সদস্য পরিচালক সদস্যের সংখ্যা কত, 3 জন। এটা 2, এটা কি 3। এরপর আসে আমাদের পাবলিক লিমিটেডকে আমরা মালিকানার ভিত্তিতে এবং নিয়ন্ত্রণের ভিত্তিতে 2 ভাগে ভাগ করি। তোমাদের এইচএসসির অনেকের বই এই পার্টটা নেই, এই পার্টটা মিসিং, ডিরেক্ট বসায় দেয়, এই 4টা হবে না। তোমরা এই 2টা পার্ট অবশ্যই খেয়াল রাখবা, যে মালিকানা সব বইয়ে না, কয়েকটা বইয়ে মালিকানার ভিত্তিতে ব্যবসায়কে আমরা 2টি ভাগে, সরকারি এবং বেসরকারি। অর্থাৎ সরকারি ব্যবসা হবে যেটার 51% মালিক সরকার, আর বেসরকারি ব্যবসা হবে যেটার 51% মালিক বেসরকারি কোম্পানি। সেগুলো হচ্ছে কি আমাদের এই সরকারি এবং বেসরকারি। এবার আসি নিয়ন্ত্রণের ভিত্তিতে, সাবসিডারি হোল্ডিং সেম। অর্থাৎ ধরে নাও কোন একটা বৃহৎ কোম্পানি তার ক্ষুদ্র ক্ষুদ্র কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করে নিছে ম্যাক্সিমাম, অর্থাৎ 51% শেয়ার সে ক্রয় করে নিছে, সেটা হচ্ছে কি আমাদের হোল্ডিং কোম্পানি, যে চালাচ্ছে। এবং হোল্ডিং কোম্পানি কি করে, সাবসিডারি যে কোম্পানিগুলো তাদের অস্তিত্ব খেয়ে ফেলে, এক কথায় যদি তোমাদের জিজ্ঞেস করা হয় অস্তিত্ব কে খায়, উত্তর হবে হোল্ডিং কোম্পানি। অর্থাৎ হোল্ডিং কোম্পানি যখন তুমি সব নিয়ে বসে আসো, মালিক তুমি, তো তুমি তো স্বাভাবিকভাবে ওদের বেল দিবা না, তুমি বলবো যে আমার নামে সব চলবে, আমি সব, তো সেটা হচ্ছে কি আমাদের হোল্ডিং কোম্পানি। এবং সাবসিডারি যে কোম্পানিগুলা তার অধস্তন, অর্থাৎ তাদের শেয়ার সংখ্যা কত হয়ে থাকে, 49%। এরা মনে করো শেষ, এদের কোনো অস্তিত্ব আর থাকে না, এরা তার আন্ডারে কাজ করে, সে ওই হোল্ডিং কোম্পানি যে নির্দেশ দিবে সে আন্ডারে সাবসিডারি কোম্পানিগুলো কার্যক্রম চালাবে। বোঝা গেল? আচ্ছা, এখানে গেল এই পর্যন্ত। এবার আসি আমাদের এমসিকিউ সলভিং। এবার আসি আমাদের এমসিকিউ সলভিং। এমসিকিউ সলভিং এ প্রথমত আমাদের কোম্পানি সংগঠন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কত সালে? উত্তর না পারলে আজকে মনে করো ফোন থেকে বের হয়ে তোমাদের মাধ্যমে উত্তর, আমি এটা নিয়ে আলোচনা করছি, আমার যে প্রিভিয়াস স্লাইডগুলো ছিল দেখেন, আমি এগুলো নিয়ে আপনাদের আলোচনা করছি। এবং এখান থেকে তোমাদের আমি বলতেছি, নিশ্চয়তা দিচ্ছি অ্যাডমিশনে পাবাই পাবা, পাশাপাশি এইচএসসি তেও পাবা এমসিকিউ। দেখো, কোম্পানি সংগঠন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কত সালে? উত্তর কি হবে? একের উত্তর কি হবে কমেন্টে জানাও। আচ্ছা, আশিক বলেছে ভাইয়া এটার পিডিএফ পাওয়া যাবে কিভাবে? ভাইয়া পিডিএফ তো দেওয়া হয় না, পিডিএফ আমরা মূলত যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা স্টুডেন্টকে দেই, বা অথবা আমাদের যারা পেইড ব্যাচের স্টুডেন্ট থাকে তাদেরকে আমরা প্রোভাইড করি, কিন্তু এছাড়া তো পিডিএফ দেওয়া হয় না ভাই। আর যাও, যেহেতু তোমরা পিডিএফটা চাচ্ছ, তোমাদের জন্য একটা ব্যবস্থা করা যায়। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন প্লাস আমাদের এই ক্লাসটি যদি শেয়ার করো, তাহলে যাও হোয়াটসঅ্যাপে নক করলে তোমরা এই পিডিএফটা পাবা, এই ক্লাসে পিডিএফটা তোমরা পেয়ে যাবা। এটা তোমাদের জন্য একটা অফার দিলাম, অফারটা সীমিত সময়ের জন্য। আমাদের ক্লাসটা শেয়ার, পাশাপাশি তোমার ফ্রেন্ডদেরকে মেনশন দাও, তাহলে আমরা, আর আমাদের হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করো, আমরা তো আর বুঝবো না তুমি করছো না করছো, হোয়াটসঅ্যাপে নক করবো, আমরা তোমাদের পিডিএফটা দিয়ে দিব। আচ্ছা, রোজমণি বলেছে 1 বি, রাফিনা জান্নাত বলেছে বি, আশিক বলেছে 2, নাবিলা সুলতানা বলেছে 1 বি। উত্তরটি একদমই ভুল। উত্তর কি হবে? 1850। উত্তর কি 1850? ঠিক বলেছি না? উত্তর কি 1850? তোমাদের উত্তর সঠিক।
উত্তর হচ্ছে কি 1844। তোমাদের উত্তর সঠিক। এরপরে আসি, যৌথ মূলধনী কোম্পানির কোন বিষয়টি সীমাবদ্ধ? আরে পোলাপান তো এটা উড়াই দিবে এখন। পরিচালকের সংখ্যা, শেয়ারের সংখ্যা, মূলধন নাকি শেয়ার হোল্ডারদের দায়? যৌথ মূলধনী ব্যবসায়ের কোন বিষয়টা সীমিত? কোন বিষয়টা সীমিত? কি হবে? সীমাবদ্ধ কোনটি? পরিচালক সংখ্যা সীমাবদ্ধ। আচ্ছা হ্যাঁ, একটা বিষয় তোমাদের বলে দিই, এমসিকিউ কিভাবে সলভ করা, বিশেষ করে অ্যাডমিশন টেস্টে। অ্যাডমিশন টেস্ট কি ভাই, এমসিকিউ তো এইচএসসি তো আছে, এইচএসসি তো মনে করো যত তাড়াতাড়ি শেষ করতে পারবে তত তাড়াতাড়ি ভালো। পরিচালকের সংখ্যা না, শেয়ার সংখ্যা না, মূলধন না, অলরেডি তিনটা বাদ, তাহলে যেটা হা ওটাই হা। উত্তর কোনটি? শেয়ার হোল্ডারদের দায়। এটি সায়েন্স, সরি এটি ম্যানেজমেন্ট। এরপরে আসি, সর্বপ্রথম যৌথ মূলধনী কারবার চালু হয় কোন দেশে? সর্বপ্রথম যৌথ মূলধনী কারবার চালু হয় কোন দেশে? সর্বপ্রথম যৌথ মূলধনী কারবার চালু হয় কোন দেশে? কানাডায়, যুক্তরাষ্ট্রে, ইংল্যান্ডে নাকি ভারতে? কোথায়? উত্তর কি হবে? আচ্ছা নাহিদ জুবাইর বলেছে গহ, আশিক বলেছে 4। তোমরা এভাবে উত্তর করো না, আমি আগের ক্লাসগুলোতে বলেছি তোমরা সাইডে একটু সংখ্যাটা মেনশন করে নিও, এমসিকিউ নাম্বারটা দিয়ে তারপর উত্তরটা লিখবা, নাহলে দেখা যায় কি মানে নেটের স্লোর কারণে ঠিক টাইমে আমরা উত্তর পাই না, তখন বোঝা কঠিন হয় তোমরা কি সঠিক বলতেছো না ভুল বলতেছো। আচ্ছা রোজমণি বলেছে 3 সি, হ্যাঁ এইভাবে উত্তর করবা। শিশির সরকার 3 সি, আশিক 3 না, নাবিলার উত্তরটি পরে এসেছে। যাই হোক, ইংল্যান্ডে, হ্যাঁ তোমাদের উত্তরটি সঠিক। আমি এবার জাস্ট এমসিকিউ দিব, তোমরা ঠাস ঠাস করে উত্তর দিবা। বলেন কোন ব্যবসায়ের অস্তিত্ব চিরন্তন? কোন ব্যবসায়ের অস্তিত্ব চিরন্তন? আমি উত্তর একটাও বলবো না, আমি এগুলো সব বললে আসছি তোমাদের, এখন খালি তোমরা বলবার, আমি খালি দাগাবো দেখি কোন ব্যবসায়ের চিরন্তন অস্তিত্ব চিরন্তন। তোমাদের একটা মজার বিষয় বলি, মজার বিষয় হইতেছে এইচএসসিতে আমার মনে করো, আমি তো মনে করো মোটামুটি যারা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় না বা ভালো একটা র্যাঙ্কিং এ চান্স পায়, এরা দেখা যায় কি আগে থেকে একটু প্রি প্ল্যান থাকে, তারা আগে থেকে এটা প্রস্তুতি নেয়, যেভাবেই হোক প্রস্তুতিটা নিয়ে রাখে, বিশেষ করে এমসিকিউ সলভিং এর পার্টটা। তা আমার মনে করো খুব কোয়েশ্চেন ব্যাংকটা আমি দেখতাম যে কোয়েশ্চেন ব্যাংকটা কিভাবে সলভ করা যায়, কোয়েশ্চেন ব্যাংক এটাও আমাকে একজন পরামর্শ দিছিল, তো কোয়েশ্চেন ব্যাংক তুমি দেখতে পারো। তো তখন আমি কোয়েশ্চেন, আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকবো যে সে আমার ওই সাজেশনটা দিচ্ছে, ওখান থেকে হয়তো আমার ইয়াটা আসছে, ওই সূচনাটা আসছে ঢাকা ইউনিভার্সিটির দিকে। যাই হোক, যখন আমি এই কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করছি আমার অনেক ফাস্ট হয়ে গেছে, আমি ক্যালকুলেটর ছাড়াই ওই সময় সলভ করতাম, মানে যেগুলো হিসাব বিজ্ঞান পার্টগুলো। এমন করতে করতে দেখা গেছে আমার এমসিকিউ সলভিং দ্য টেকনিকটা খুব ফাস্ট হয়ে গেছে। ক্যালকুলেট আমি একটা খালি হাতে তাড়াতাড়ি করতে পারতেছি, এর মধ্যে আবার ক্যালকুলেটর দিলে তো আরো তাড়াতাড়ি হয়ে গেল। তো মনে করে একটা মানে আবার কৌশল হয়ে গেছিল একটা। তো দেখা গেছে কি আমার পরীক্ষা এইচএসসি চলাকালীন আমার 20 মিনিটের ভিতরে এমসিকিউ 30টা সলভ হয়ে গেছে, বা 18 মিনিটের ভিতরে এমসিকিউ 30টা সলভ হয়ে গেছে। তো এটা আমি প্রথম পরীক্ষা দেওয়ার পর আমি না একটু ভয় কাজ করছে যে এত ফাস্ট করা লাগবে না, এইচএসসি যেহেতু একটু আস্তে আস্তে করি, প্রতি এমসিকিউ 1 মিনিট করে ধরি। তো যাই হোক, এখন গিয়ে যেহেতু আমার আগে আগে পরীক্ষা শেষ হইতো, তখন আমার বন্ধুগত চোখে পড়ে গেছে, আমার একটা ক্লোজ বন্ধু আছে নাম ইয়াসিন, ও দেখতেছে কিনা জানি না ক্লাস, তো এখনো আমাকে এটা নিয়ে দেখা হইলে বাইট দেয় পিঠের ভিতরে 2টা কন্ডি দেয়, ওরে নিয়ে ও আমার সামনেই পড়ছিল। ধরো ফার্স্ট এই কয়েকটা বেঞ্চ, আমি মনে হয় 5 নম্বর বেঞ্চে ছিলাম, ও পড়ছিল 2 নম্বর বেঞ্চে, খুব একটা পার্থক্য না, মাঝখানে 2 জন। তো আমার পরীক্ষা আগে শেষ হয়ে যেত, ও আবার কি করতো কি বলতো কি যে না পারলে একটু হেল্প করিস। একটা পরীক্ষা আমি কোন সাবজেক্ট আমার খেয়াল নাই, খুব কঠিন ছিল একটু, তো ও বলতেছে তুই তাকাইস, কিন্তু আমি ও আগেও বলতো যে তাকাইস, আমি তাকাইতাম না, ও বেশি পাত্তা দিত না। পরে যখন ওই পরীক্ষাটা একটু খারাপ হতো, সবারই কম বেশি একটা সাবজেক্ট ইয়া থাকে, তো ও আমারে বলছে যে তুই তাকাবি, আমি আচ্ছা ঠিক আছে। আমি আরো টাইম দিছি, 20 মিনিটে একবার তাকাবো, 22 মিনিটে একবার, 25 মিনিটে একবার, 28 মিনিটে আরেকবার, মানে আমি টাইম দিয়েছি। বেচারা ওই টাইম দেখা ঘুরা ঘুরা দেখছে যে আমি তাকাই কিনা, আমি তাও তাকাই নাই। আমি মনে করো লাস্টে খাতা জমা দিয়ে আমি দেখে কি লাগবো, ওই পারে না ওইটাই সবার মারতে। যাই হোক, আচ্ছা একজন বলেছে, একজন না অনেকেই বলে দিয়েছে বাবা। রোজমণি বলেছে 4 সি, শিশির বলেছে 4 সি, সবাই সি সবাই সি। আচ্ছা, কোন ব্যবসায় চিরন্তন অস্তিত্ব? কোম্পানি, অর্থাৎ কোম্পানি ব্যবসায় অস্তিত্ব কি চিরন্তন। এরপর আসি পাবলিক লিমিটেড কোম্পানি। পাবলিক লিমিটেড কোম্পানি সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা কতজন? 3 জন, 5 জন, 6 জন নাকি 7 জন? সর্বনিম্ন কয়জন?
পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ কি শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। এরপরে আমাদের যে অলরাউন্ডার ব্যাচ তোমাদের যা বাংলা ইংরেজি আইসিটি এর জন্য আমাদের রান করছে কি অলরাউন্ডার ব্যাচ। সেই অলরাউন্ডার ব্যাচে তোমাদের এই যে বাংলা ইংলিশ যেটা আমি বললাম, একজন আমাকে বললো যে ভাই কমার্সে চান্স পাওয়া কি খুব কঠিন, ভাই তুমি কমার্স বলো আর্টস বলো যেটাই বলো বা হিউম্যানিটিস যেটাই বলো, সেখানে বাংলা ইংলিশ কিন্তু দুটা বিষয় কমন দুই গ্রুপের ক্ষেত্রে, এবং ম্যাক্সিমাম পোলাপান কমার্সে আউট হয়ে যায় ইংলিশের কারণে বাদ। এবং বাংলা আর আমি যতটুকু জানি মানে আর্টসের মধ্যে বাংলায় পাস মার্ক ধরে আমি যতটুকু জানি। কমার্সের ক্ষেত্রে ইংলিশ তো মনে করো মানে ফরজ তোমার ইংলিশে পাস করা, নাহলে তোমার খাতায় বাকি এমসিকিউ বাদ, খাতা রিটেন খাতা তো বাদই দিলাম আমি। তোমার ইংলিশে আগে পাস মার্ক দেখে তারপর তোমার বাকি এমসিকিউ দেখে সবগুলো একটা যোগফল দেয় এবং যোগফলের উপর আবার পাস মার্ক ধরে, তারপর তোমার রিটেন খাতা দেখবে, আবার রিটেন খাতা এবং এমসিকিউ দুটা মিলে তারপর আবার রেজাল্ট পাবলিশ হয়, মানে অনেক স্টেপ। তোমার বেসিক্যালি প্রথম ধাপ হচ্ছে ইংলিশ ক্লিয়ার করা। ইংলিশ এই যে তোমাদের ইংরেজি বাংলা এগুলোর ফাউন্ডেশন স্ট্রং করে এবং আইসিটির ফাউন্ডেশন স্ট্রং করার জন্য আছে আমাদের অলরাউন্ডার ব্যাচ 2.0, যেখানে বাংলা ইংরেজি এবং আইসিটির জন্য ক্লাস থাকবে 30টি করে এবং বোনাস রেকর্ডেড ক্লাস পাবা 60টি এবং অবশ্যই এক্সামের ব্যবস্থা আছে এবং এক্সাম সংখ্যা 60টি। এবং আমাদের কোর্স ফি শুরুতে ছিল 3000 টাকা, পরবর্তীতে 50% ডিসকাউন্টে মাত্র কত 1500 টাকা। তো আমাদের এবং ক্লাসটি চলবে আমাদের 4 মাস। আমাদের কোর্সটিতে ভর্তি হতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবে অবশ্যই। এরপরে আসি কোম্পানি সংগঠনের বৈশিষ্ট্য হলো আইন সৃষ্ট প্রতিষ্ঠান, চিরন্তন অস্তিত্ব, কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী। আচ্ছা, আইন সৃষ্ট প্রতিষ্ঠান অবশ্যই, কারণ এটি 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী পরিচালিত। এরপর আসি চিরন্তন অস্তিত্ব। আমি তো বললামই ভাই কেন চিরন্তন অস্তিত্ব, কারণ মানুষ মারা গেল কিছু হইব না, ওই কোম্পানি আরেকজনকে সিলেক্ট করে কোম্পানি রান করবে। তো এটাই হচ্ছে আমাদের চিরন্তন অস্তিত্ব। কৃত্রিম ব্যক্তি সত্তা অর্থাৎ আমাদের ব্যক্তির নিয়ে আচরণ করে, কোনো ঝামেলা হলে তার উপরেই যত তুফান, কোম্পানির নামে যত কেস হবে, কোনো ইন্ডিভিজুয়াল বা মালিকের নামে হবে না। তো এটা হচ্ছে আমাদের কৃত্রিম ব্যক্তি সত্তা। তাহলে আমার 6 এর উত্তর কি হচ্ছে? আমার 6 এর উত্তর দাঁড়াচ্ছে 1 2 3 তিনটাই, মানে গ। এরপরে আসি কর ফাঁকি দেওয়া প্রবণতা বেশি লক্ষ্য করা যায় কোথায়? 7 এর উত্তরটা দিয়ে দেন। 7 এর উত্তরটা আমি পারি না, তো দেন দেখি কি হবে। 7 এর উত্তর কি হবে? 7 এর উত্তরটি জানাও। সাতের উত্তর কি হবে? এক মালিকানা। এক মালিকানা তো ভাই, আচ্ছা এখানে একটা জিনিস আলোচনা করে দিই, এটা তোমাদের উপকারে আসবেই। সেটা হচ্ছে আমাদের এক মালিকানা, অংশীদারি, এই যে দুটা ব্যবসা, এই দুটা ব্যবসায়ের যে কর মানে ইনকাম, কর দেই আমরা কিভাবে? কর দেই হলো আমরা ইনকাম, এটা নোট করবা অবশ্যই, ক্লাসটা শেষ হলে এটা নোট করবা আমার কথাগুলো। আমরা যে কর দেই সেগুলো হচ্ছে ইনকামের উপরে বেস করে আমরা কর দিই। এখন এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যে ইনকামটা হয় সেটা মালিকের পার্সোনাল ইনকাম ধরা হয়, সেটার মালিকের পার্সোনাল ইনকাম ধরা হয়, যার কারণে সরকার এটার উপর কর ধরলেও খুব সীমিত অথবা ধরেই না বলা যায়, ধরলে খুব সীমিত বা ধরেই না বলা যায়, কারণ এটা ধরে তারা কি পার্সোনাল ইনকাম, মালিকের পার্সোনাল ইনকাম। এটাকে আমরা ইংলিশে এই টার্মটা বলি ট্যাক্স অ্যাডভান্টেজ। ইংলিশে এই টার্মটাকে বলা হয় ট্যাক্স অ্যাডভান্টেজ বা বাংলায় বলি কি কর সুবিধা। সেটা হচ্ছে কি আমাদের এক মালিকানা অংশীদারির ক্ষেত্রে। কিন্তু যৌথ মূলধনির ক্ষেত্রে তোমার যে করটা, সেটা যৌথ মূলধনিতে কৃত্রিম ব্যক্তি সত্তা অর্থাৎ নিজে একটা ব্যক্তির ন্যায় অধিকার পায়, যার কারণে এটা মালিকের নামে আয় তো লিপিবদ্ধ করার কোনো প্রশ্নই আসে না, কর তো আরো আগে না। তো করটা হয় কোম্পানি যা ইনকাম করে সেটার উপর, এবং করের হার তুলনামূলক খুব বেশি হয়, খুব বেশি হয়। সেই কারণে যৌথ মূলধনী ব্যবসা করের সুবিধাটা বেচারা পায় না, মানে করের অ্যাডভান্টেজ পায় না, তার করের ইয়াও বেশি হয়। যার কারণে এবার আসি আমি যেটা তোমাদের বললাম যে অবচয়ের অঙ্ক তোমরা হিসাব বিজ্ঞানে করছো না, অবচয় কেন ধরে? একটা ফার্নিচার তোমার মানে দরকার কি একটা ফার্নিচার অবচয় হয়ে যাবে, তোমার এটা হিসাব করা লাগবে, এটাই কারণ। খরচ বাড়াইলেই তো তোমার আয় কমবে, আর আয় কমলে মানে তোমার ট্যাক্সের পরিমাণও কমবে, কিন্তু এদিকে টাকা কিন্তু তোমার পকেটেই আছে, তুমি জাস্ট কেমনে পারো খরচটাই না লাগবে। তো এই খরচ লিপিবদ্ধ করতে যে ওই যে অবচয় বিষয়টা ইনক্লুড করে তারা, যে আবার ফার্নিচার তো ভাই অবচয় হয়ে গেছে, আমার তো খরচ হয়ে গেছে, যার কারণে ওই মানে একটা সুতা দিয়ে তোমার ইনকাম কমানো, ওইটা হলো বিষয়। যাই হোক, আচ্ছা 7 এর উত্তর রাফিনা বলেছে সি, আশিক বলেছে সি, রোজমনি 7 এর সি,
হ্যাঁ, উত্তরটি কি? যৌথ মূলধনী ব্যবসা। এরপরে আসি, প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনে কমপক্ষে কতজন দরকার? এটা তো আমরা জানি, সর্বনিম্ন 2 জন। এরপরে আসি, কোম্পানির মালিকানা মূলধনের অংশকে কি বলে? কোম্পানির মালিকানা মূলধনের অংশকে কি বলে? বিবরণপত্র, ঋণপত্র, বন্ড নাকি শেয়ার? কি বলে জানান দেখি। 18 উত্তর কি হবে? হ্যাঁ, শেয়ার। কোম্পানির মালিকানার অংশকে, মূলধনের অংশকে বলা যায় কি? শেয়ার। হোল্ডিং কোম্পানি তার অধস্থ সাবসিডিয়ারি কোম্পানির ন্যূনতম কত ভাগ শেয়ারের মালিকানা থাকে? হোল্ডিং কোম্পানি, ওই যে আমি এটা কিন্তু আলোচনা করেছি তোমাদের লাস্টের দিকে, আমাদের যে ফার্স্টের স্লাইডটা যদি আমি তোমাদের বলি, দেখো ওখানে যে আমাদের স্লাইডটা ছিল, এই যে দেখো আমি তোমাদের কিন্তু এখানে পার্সেন্টেজের একটা হিসাবে আলোচনা করেছিলাম। তো এই যে এখান থেকে উত্তরগুলা দেখছো, ঘুরে ফিরে কিন্তু এগুলো আসে। দেখো, হোল্ডিং কোম্পানি তার অধস্তন সাবসিডিয়ারি কোম্পানির ন্যূনতম কত ভাগ নেয়? 51 ভাগ। 51 ভাগ 50 নিলে কি হয়তো 50-50, তো 2 জনই মালিক। কিন্তু এখন তোমার বাড়ানোর জন্য হলে 1% বেশি নেওয়া লাগবে, তো 51 ভাগ নেয়। আচ্ছা, আশিক বলেছে 51%, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, এবার আসি, তোমাদের যারা এইচএসসি 25 আছো, তোমাদের সামনের টার্গেটই হচ্ছে এইচএসসি পরীক্ষাটাকে লাভ দিয়ে অ্যাডমিশনে পা দেওয়া। গর্বিত রাবিয়ান, গর্বিত জাবিয়ান, গর্বিত রাবিয়ান, গর্বিত চবিয়ান, আরো বিভিন্ন যে ইউনিভার্সিটিগুলো আছে, এই ইউনিভার্সিটিগুলোতে চান্স পাওয়ার জন্য, তোমাদের সার্বিক সহায়তার জন্য আমাদের ডিউডিমাসের পক্ষ থেকে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক, খ এবং গ ইউনিট স্বপ্ন পূরণ ব্যাচ, যেখানে তোমার গ ইউনিটে যদি আমি বলি, বাংলা, ইংরেজি এবং হিসাব বিজ্ঞানের জন্য থাকবে 40টি করে ক্লাস এবং এক্সাম থাকবে 20টি করে, এবং ম্যানেজমেন্টের জন্য থাকবে 20টি ক্লাস এবং এক্সাম থাকবে 12টি, ফাইন্যান্স এবং মার্কেটিং এর জন্য ক্লাস সংখ্যা থাকবে 15টি এবং এক্সাম থাকবে 10টি। সর্বমোট ক্লাস থাকবে 155টি এবং ফাইনাল মডেল টেস্ট থাকবে 20টি এবং সর্বমোট এক্সাম 92টি। তোমার অ্যাডমিশন ফেজে পরীক্ষা দেওয়ার উপর, মানে পরীক্ষা হিউজ লেভেলে দেওয়া লাগে, তাহলে তোমার এটা ভয় তাড়াতাড়ি সলভিং হচ্ছে কিনা, তোমার যে বিভিন্ন ধরনের ভয়গুলো, জড়তাগুলো, এগুলো কেটে যায়, তোমার বুঝটিও বের হয়ে যায়। এক্সাম সংখ্যা দেখলেই বুঝতে পারতেছো ভয় পাওয়ার মতো একটা বিষয়, 92টা, মানে অলমোস্ট 100। যাই হোক, এবং ভর্তি হলে আমাদের লেকচার পিডিএফ বুক একদম ফ্রি। একটা বিষয় তোমাদের বলে নেই, তোমাদের অনেকে মনে করতে পারো যে হয়তো আমরা যেভাবে লাইভে ক্লাস নিচ্ছি তোমাদের এভাবে ক্লাস তোমার না, তখন আমরা জুমে ক্লাসগুলো নেই। দেখা যায় এখন তো তোমরা দেখা গেছে কমেন্টে আমাকে জানাতে পারছো, সেই সময় আমরা যখন ক্লাসগুলো নেই, আমরা তখন তোমাদের সাথে কথা বলে বলে ক্লাসগুলো নেই, তোমরা তোমাদের সমস্যাগুলো বলতে পারবে, আমরা সহজ সহায়তা করি। তখন দেখা যায় কি তোমার মনে হবে যে তুমি সামনাসামনি ক্লাস করছো আমাদের সাথে। তো এগুলা পাশাপাশি আমাদের 24 আওয়ার্স টিচারদের সাপোর্ট থাকবে তোমাদের সাথে, এবং খ ইউনিটের জন্য থাকছে বাংলা এবং বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের জন্য ক্লাস 40, ওই যে সাধারণ জ্ঞান পেয়ে গেছি, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের জন্য থাকবে ক্লাস কয়টি? 40টি করে এবং এক্সাম থাকবে 20টি করে, সর্বমোট ক্লাস 120টি, ফাইনাল মডেল টেস্ট 20টি এবং সর্বমোট এক্সাম থাকবে 60টি। এরপরে আসি আমাদের ক ইউনিটের জন্য যেটি থাকছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ক্লাস সংখ্যা 20টি করে এবং এক্সাম থাকবে 10টি করে, সর্বমোট ক্লাস 80টি এবং ফাইনাল মডেল টেস্ট কয়টি? 20টি এবং সর্বমোট এক্সাম সংখ্যা হচ্ছে 60টি। এবং ভর্তি হলে অবশ্যই তোমরা লেকচার পিডিএফ বুক একদমই ফ্রি পাবা। এবং আমাদের 3টি ইউনিটের ক্ষেত্রে কোনো বৈষম্য করা হয়নি, 3টি ইউনিটের ক্ষেত্রে কোর্স ফি একদমই সেম, মাত্র 3500 টাকা, মাত্র 3500 টাকা। এবং তোমাদের এইচএসসি 25-এ বিভিন্ন মডেল টেস্ট প্রোগ্রাম আমাদের অনুষ্ঠিত হয়, বিভিন্ন সময় আমরা ফ্রি এক্সাম নেই, বিভিন্ন সময় পেইড থাকে। তো যাই হোক, এক্সামগুলো অবশ্যই অ্যাটেন্ড করবা, কারণ এক্সামের উপর কোনো কথা নাই। তোমাদের এইচএসসি 25-এর জন্য আমাদের মডেল টেস্ট প্রোগ্রাম আছে, অফলাইন অনলাইন দুটোই, এবং সেটির মেধাবৃত্তি তার পরিমাণ কত? 3 লক্ষ টাকা মেধাবৃত্তি। এবং আমাদের তোমাদের প্রস্তুতি আরো গোছানোর জন্য থাকছে টেস্ট অনুরূপ এক্সাম 13টি, অধ্যায় ভিত্তিক পরীক্ষা 26টি, এমসিকিউ বুস্টার এক্সাম 10টি এবং ফাইনাল মডেল টেস্ট 13টি, এবং সলিউশন বুক 49টি, সাজেশন ক্লাস 13টি, এবং যেটা বললাম টিচারদের 24 আওয়ার সাপোর্ট। এবং আমাদের কোর্স ফি শুরুতে ছিল 9500 টাকা, যেখান থেকে 3000 টাকা ছাড়ে মাত্র 6500 টাকা। আমাদের এই কোর্সগুলোতে ভর্তি হতে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি আছে, সেখানে হোয়াটসঅ্যাপে অথবা কল দিয়ে যোগাযোগ করলেই পাবা, অথবা আমাদের পেজে মেসেজ করলেও সহায়তা পাওয়া। এরপর আসে আমাদের 11 নম্বর এমসিকিউ, কোম্পানি আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন। আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন বলতে বোঝায় কোনটি? পরিমেল নিয়মাবলী, স্মারকলিপি, সংঘবিধি, নিচের কোনটি? কি হবে? হ্যাঁ, তোমাদের একটা কিন্তু ভুল হয়, তোমরা
কি জানি করো, আল্লাহ জানে, সংঘবিধির লগে স্মারকলিপি কি করো না করো, এলোমেলো ভাই মাথায় ঢুকে না কি হয় জানি না, এই ভুলগুলা করবেন না, ভালো মতো ক্লিয়ার রাখবেন। কি হবে আমাদের এখানে দেখো, পরিমেল নিয়মাবলী এবং সংঘবিধি দুটা কি সেম, অর্থাৎ আমাদের স্মারকলিপি বা পরিমেল বন্ধ, সংঘবিধি বা পরিমেল নিয়মাবলী। এই ক্ষেত্রে আমাদের বোঝাই যাচ্ছে এটা একটা ট্রিক, যে ধরো তুমি পারো না, কিন্তু এখানে দেখা যাচ্ছে দুটা বিষয় কিন্তু সেম, দুটা বিষয় সেম মানে হইতেছে কি আমার উত্তর কি দাঁড়াচ্ছে, খ। আরে ভাই চুপ করে দাগাইতে বের হয়ে যাবে, চান্স পাওয়া হয়েছে মেন কথা। এরপরে আসি, আচ্ছা একটা তোমাদের কিছু কমেন্ট আছে আমি দেখছি, আমাদের এমসিকিউ গুলো আগে একটু সলভ করি। দেখো, 8 বন্ধু মিলে উদ্যোগ নিয়ে মূল লিমিটেড নামে একটি ব্যবসা গঠন করে। অনুমতি সংগ্রহের পর তারা ব্যবসায়ের কার্যক্রম শুরু করে। একটি সড়ক দুর্ঘটনায় 8 বন্ধু মৃত্যুবরণ করলেও ব্যবসা চলতে থাকে। এটার উত্তর পারবে, এটা আমি বলছি একটু আগে। উদ্দীপকে মূল লিমিটেড কোন ধরনের ব্যবসা সংগঠন? উদ্দীপকে মূল লিমিটেড কোন ধরনের, কি হবে বলেন, 12 উত্তর কি হবে জানান। আচ্ছা, উদ্দীপকে মূল লিমিটেড কোন ধরনের ব্যবসা সংগঠন, কি হবে? আচ্ছা, রাফিনা জান্নাত বলেছে ভাই আমি আগে উত্তর দিই। হ্যাঁ তুমি আগে উত্তর দাও, তোমাকে ধন্যবাদ আপু। আচ্ছা দেখো, উদ্দীপকে মূল লিমিটেড কোন ধরনের কোম্পানি? 8 জন বন্ধু মিলে গঠন করছে, তার মানে কি 2 থেকে 50 জনের মধ্যেই কিন্তু। এবং বলতে পারো যে ভাই ওদিকে তো আবার 7 জন থেকে শেয়ার সংখ্যা, তাহলে 8 তো ওটার মধ্যেও পড়ে না। বিষয় হচ্ছে এখানে দেখো 8 জন মিলেই চালাচ্ছে, সংখ্যা কিন্তু শেষ করে দিচ্ছে 8 জন। তার মানে কি এটা শেয়ার সংখ্যা ধরলে কিন্তু আরো অনেক হইতো, আরো অনেক হইতো, কিন্তু এখানে 8 জন হওয়াতে, এবং সেটা কি আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। আচ্ছা একটু নেট ইস্যু দিচ্ছে মনে হয়। দেখো, সড়ক দুর্ঘটনায় সবাই মারা গেলেও মূল লিমিটেড টিকে থাকার কারণ কি? সড়ক দুর্ঘটনায় সবাই মারা গেলেও মূল লিমিটেডের টিকে থাকার কারণ কি? কি হবে? বেশি পুঁজি আর এর টাকার গরম দেখা যাচ্ছে, কি হবে? বেশি পুঁজি, চিরন্তন অস্তিত্ব, কৃত্রিম ব্যক্তিসত্তা, কি হবে? আচ্ছা, বেশি পুঁজি তো ভাই টাকার গরম না হলে তো রইব না ভাই, গরিব শরীফ মানুষ। তার মানে কি চিরন্তন অস্তিত্ব এবং কৃত্রিম ব্যক্তির সাথে, এই দুটা বিষয়। উত্তর কি হবে আমাদের? গ। এরপরে আসি, সংবিধিবদ্ধ কর্পোরেশন কোনটি? সংবিধিবদ্ধ কর্পোরেশন, উত্তর দেন। সংবিধিবদ্ধ কোম্পানি আমি কি বলছিলাম, যে আমাদের সরকার দ্বারা নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় ব্যবসা, সেটা কি আমাদের সরকারে বা বিশেষ সংসদে বিশেষ আইন বলে প্রতিষ্ঠিত যে সকল ব্যবসাগুলো আছে, সেগুলো হচ্ছে কি আমাদের সংবিধিবদ্ধ, আমাদের সংবিধিবদ্ধ। কি হবে উত্তর? আচ্ছা 13C। আচ্ছা এখন আমরা 14তে আছি, একটু উত্তর দাও। সংবিধিবদ্ধ কর্পোরেশন কোনটি? বিটিটিভি, আইডিএলসি, বিসিবি নাকি টিসিবি? কি হবে? সংবিধিবদ্ধ কোনটি? সংবিধিবদ্ধ কোনটি? কি হবে? বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিটিটিভি, আইডিএলসি নাকি টিসিবি? কি হবে উত্তর? কি হবে জানাও। আচ্ছা, এটার যে উত্তর সেটি হবে কি আমাদের টিসিবি। হ্যাঁ, যে উত্তরটি করেছো তার উত্তরটি সঠিক, যে আমাদের সংবিধিবদ্ধ কর্পোরেশন হচ্ছে কি টিসিবি। এরপরে আসি, জলিল সাহেব ও মা গো ওমর লিমিটেড কোম্পানির প্রতিটি 100 টাকার মূল্যের 1000টি শেয়ার কিনে নেয়।
তার দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ, তার দায় কত টাকা পর্যন্ত সীমাবদ্ধ। আমি কি বলছিলাম যে কোম্পানি লিমিটেড, কোম্পানির প্রতিষ্ঠানের ক্ষেত্রে দায় কিন্তু সীমাবদ্ধ এবং তার শেয়ার সংখ্যা ক্রয় অনুযায়ী। এমন একটা অঙ্ক করি বসে বসে, হ্যাঁ, 100 এবং 1000টি, 100 ইন্টু 1000, উত্তর কি হবে? একটা শূন্য, দুটা শূন্য, তিনটা শূন্য, চারটা শূন্য, পাঁচটা শূন্য। অর্থাৎ আমাদের এটা দাঁড়াচ্ছে কি 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা। তার মানে কি 1000টি শেয়ার কিনে তার দায় কত টাকা সর্বোচ্চ সীমাবদ্ধ? 1 লক্ষ টাকা। হ্যাঁ, রাফিনা জান্নাত, হ্যাঁ ও এবার খুব দ্রুত উত্তর করছে। হ্যাঁ, 15A, রোজমণি 15A। আচ্ছা, যেটা বলছিলাম আমাদের অলরাউন্ডার ব্যাচ 2.0, যেখানে তোমার বাংলা, ইংরেজি, আইসিটি এর ফাউন্ডেশনকে আরো মজবুত, যেগুলো তোমার পরবর্তীতে অ্যাডমিশনের ক্ষেত্রে আরো সহায়তা করবে, সেটাকে আরো গুছিয়ে তোলার জন্য আমাদের থাকছে অলরাউন্ডার ব্যাচ 2.0, যেখানে প্রতিটি বিষয়ের উপর 30টি করে ক্লাস থাকবে এবং আমাদের রেকর্ডেড ক্লাস সংখ্যা থাকবে সর্বমোট 60টি এবং এক্সাম থাকবে কয়টি? 60টি। এবং আমাদের ক্লাসটি চলবে, ডিউরেশন হচ্ছে কোর্সের 4 মাস এবং আমাদের কোর্সটি শুরুতে নির্ধারণ করা হয়েছিল 3000 টাকা, পরবর্তীতে এটাকে ছাড় দিয়ে বা ডিসকাউন্ট দিয়ে সেটাকে নিয়ে আসা হচ্ছে কয় টাকায়? মাত্র 1500 টাকায়। এবং আমাদের স্ক্রিনে তোমার যোগাযোগ করার নাম্বার আছে, চাইলে তোমরা আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক করলেও এই কোর্স সম্পর্কে আরো ডিটেলস জানতে পারবে এবং ভর্তি হতে পারবে। এরপরে আসি, কোন ব্যবসা প্রতিষ্ঠান বাজারে শেয়ার ইস্যু করতে পারে না? কোন ব্যবসা প্রতিষ্ঠান বাজারে শেয়ার ইস্যু করতে পারে না? রাষ্ট্রীয়, পাবলিক, সমবায় সংগঠন নাকি প্রাইভেট? কোন ব্যবসায় সংগঠন বাজারে শেয়ার ইস্যু করতে পারে না? কোন ব্যবসা সংগঠন বাজারে শেয়ার ইস্যু করতে পারে না? রাষ্ট্রীয়, পাবলিক, লিমিটেড, সমবায়। এটা তো আমি বলেই ফেললাম, ওই যে নিবন্ধন পত্রের পর্যায়ে, যেটা আমি 3 নম্বর পর্যায়ে তোমাদের আলোচনা করেছিলাম, নিবন্ধন পত্র প্রাপ্তির পর পাবলিক লিমিটেড কোম্পানি কার্যরত পর্যায়ে যাওয়া লাগে, অর্থাৎ শেয়ার ইস্যুর জন্য জনগণের কাছে। কিন্তু আমাদের প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কি তার আর যাওয়া লাগে না, সেই ওখানে কার্যক্রম শুরু করতে পারে, নিজেদের মধ্যে কেনা বেচা করে ভাই। তো যার কারণে আমাদের শেয়ার বাজারে ইস্যু করতে পারে না কে? প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। এরপরে আসি, নবগঠিত কোম্পানি পরিচালক নির্বাচিত হয় প্রবর্তক কর্তৃক, নিবন্ধক কর্তৃক, শেয়ার হোল্ডার কর্তৃক নাকি ঋণদাতা গণকর্তৃক? কার কর্তৃক? কি হবে? কি হবে জানান। জাতি জানতে চায়, দেশ জানতে চায়, পুরো বিশ্ব জানতে চায় যে 17-র উত্তর কি হবে? 17-র উত্তর কি হবে? নবগঠিত কোম্পানিতে পরিচালক নির্বাচিত হয় কিভাবে? প্রবর্তক কর্তৃক, নিবন্ধক কর্তৃক। একটা বিষয় এবার তোমাদের একটা জিনিস বলে রাখি, ভালো মতো শুনে রাখো, এটা আরেকটা নোট। দেখো, তোমরা অনেকে উদ্যোক্তা প্রবর্তক মিলিয়ে ফেলো, গুলিয়ে ফেলো, এটা কিন্তু এক করা যাবে না। দেখো, একটা ব্যবসার যখন যিনি উদ্যোগ গ্রহণ করেন তিনি কিন্তু উদ্যোক্তা। আমি একটা ব্যবসার উদ্যোগ গ্রহণ করলাম, আমি একজন উদ্যোক্তা। কিন্তু যখন একজন ব্যক্তি কোম্পানির উদ্যোগ গ্রহণ করেন, তাকে বলা থাকে কি? প্রবর্তক। তাকে বলা হয়ে থাকে কি? প্রবর্তক। এবং আমাদের প্রবর্তকের ধরন কয় ধরনের? 3 ধরনের প্রবর্তক দেখা যায়, এটা নোট করবেন, এগুলো আসে। নবগঠিত কোম্পানির পরিচালক প্রবর্তিত হয় কার মাধ্যমে? প্রবর্তক কর্তৃক। প্রবর্তকের মাধ্যমে আমাদের এই পোলাপান, তোমরা 17-র উত্তর সি। রাফিনা জান্নাত বলেছে 17-র উত্তর সি। রোজমণি 17-র উত্তর সি না, শেয়ার হোল্ডার কর্তৃক না। দেখো বিষয়টা, ধরে নাও তুমি একজন কোম্পানির প্রবক্তা, মানে যেটা উদ্যোক্তা কিন্তু বলতে হবে আমাদের প্রবক্তা, অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে আমরা সেটাকে বলি কি? প্রবক্তা। তুমি একটা প্রবক্তা। এখন তুমি যখন প্রবক্তা, তুমি যখন কোম্পানির জন্য যে আমাদের পরিচালক নির্বাচন করবা, ইনিশিয়ালি যখন উদ্যোগ, তখন কিন্তু তোমার শেয়ার হোল্ডার অতটা থাকবে না যে তুমি একটা ভোটাধিকার দিবা, তখন তোমার নিজেরই সিলেক্ট করা লাগবে কাকে বসানো যায়। সেটা হতে পারে টেম্পোরারি। পরবর্তীতে যখন তোমার কোম্পানি শেয়ার সেল করা শেষ, যেটা আমার এখন কার্যক্রম শুরু করতেছে ভালোভাবে, সব সোল্ড, তখন তুমি একটা শেয়ার হোল্ডার, পরবর্তী ধাপে তুমি শেয়ার হোল্ডারদের মাধ্যমে নির্বাচন করতে পারো। কিন্তু ইনিশিয়ালি তোমার লাগবে কি? নিজের ডিসিশন, যা আমার ওকে চলে, ওকে নেওয়া যায়, ও আপাতত টেম্পোরারি, আমার এটাকে চালাক, এটাকে লিড করুক। বোঝা গেল বিষয়টা? এরপর আসি রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে গঠিত কোম্পানি কোনটি? নিবন্ধিত, অনিবন্ধিত, সনদপ্রাপ্ত নাকি বিধিবদ্ধ? রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে গঠিত কোম্পানি কোনটি?
নিবন্ধিত, অনিবন্ধিত, সনদপ্রাপ্ত, বিধিবদ্ধ। বাদ 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 রইল কি? বিধিবদ্ধ। বোঝা গেল? উত্তরগুলা করবেন এভাবে। স্মারকলিপির ধারাসমূহ হলো উদ্দেশ্য ধারা, শেয়ার ধারা, অবস্থান ধারা। আচ্ছা, আমরা যে স্মারকলিপির 6টি ধারা, যেটা ওই যে আমি বললাম দলিলাদির ইয়ার ক্ষেত্রে, পর্যায়ের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ দলিলের একটি স্মারকলিপি। তো স্মারকলিপি বা পরিমেল বন্ধে 6টি ধারার মধ্যে উদ্দেশ্য ধারাও কমন ছিল, অবস্থান ধারাও কি কমন ছিল। তার মানে কমন ছিল না কে? শেয়ার ধারা। যার কারণে এটা আমাদের উত্তরে নেওয়া যাচ্ছে না। তাহলে আমাদের উত্তর কি হবে? 1 এবং 3। উত্তর কি? খ। বোঝা গেল? এখানে যদি অসুবিধা থাকে অবশ্যই জানাবেন। শেয়ার ক্রয়ে ক্রেতাদের আমন্ত্রণ জানানো হয় কিসের মাধ্যমে? নিবন্ধন পত্র, স্মারকলিপিতে, বিবরণপত্রে, না পরিমেল নিয়মাবলীতে? কিভাবে জানানো হয়? আচ্ছা, এটার উত্তর করতে থাকেন। পাশাপাশি আপনাদের একটা বিষয় বলি, আপনারা অনেকে যে যেটা একটু আগে একজন বললেন ভাইয়া পিডিএফ পাওয়া যাবে, বা ধরো অনেকে বলতেছো ভাইয়া এই সাবজেক্টের কোনো একটা নোট বা কোনো কিছু, তোমাদের আমি একটা জিনিস বলি, তোমাদের ডিওড্রিমার যে আমাদের যে গ্রুপটা আছে, ডিওড্রিমার ফেসবুক গ্রুপ, যেখানে মেম্বার সংখ্যা প্রায় 300K প্লাস, ওই যে গ্রুপটা, সেই গ্রুপটাতে আমি আমার নিজ আইডি থেকে পোস্ট করি বিভিন্ন ধরনের তোমাদের ম্যানেজমেন্টের নোট, বিভিন্ন ধরনের নোট, যেগুলো তোমরা মানে এক পলকে দেখতে পারো। খুব বেশি না যে ভাই আপনি তো পুরো প্যারাগ্রাফ লিখে রাখছেন, আল্লাহ এত কিছু কেমন, তেমন কিছুই না। কয়েকটা দেখা গেছে ধরো 10-12টা পয়েন্ট লিখছি, ওই 10-12টা পয়েন্ট নোট আকারে তোমাদের জন্য লিখে আমি পাবলিশ করি সময়তে। তো ওই নোটগুলো অবশ্যই দেখবে। ওখানে দেখা গেছে তোমাদের অ্যাডমিশনে অনেক আছি প্রায়, মানে আমি ইনফরমেশনগুলো তোমাদের আগাম দেওয়ার ট্রাই করি, যে তোমরা এগুলো আগে থেকে জানা থাকলে তোমাদের জন্য অ্যাডমিশনের পরবর্তীতে সুবিধা হবে। এবং যেহেতু আমার এটা নোট করা, তার কারণে তোমরা বুঝতেই পারো যে এটা মানে এত ডিসক্রাইব করা, এত কিছু আউল ফাউল নিউজ এগুলি না, ভিতরে যা দরকার ওই ইনফরমেশনগুলো থাকে। আচ্ছা দেখো, আচ্ছা অনেকে তোমরা রোজ বলেছে 20-এর সি, রাফিনা জান্নাত বলেছে 20-এর সি। হ্যাঁ, বিবরণ পত্রের মাধ্যমে তোমাদেরকে অসংখ্য সাধুবাদ। আচ্ছা, তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণের জন্য আমাদের যে 3টি ইউনিটের জন্য কোর্স চলছে, সেটি কি? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বপ্ন পূরণ ব্যাচ, যেখানে আমাদের গ ইউনিটের জন্য থাকছে বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞানের জন্য ক্লাস সংখ্যা 44টি করে এবং এক্সাম থাকবে 20টি করে, এবং ম্যানেজমেন্টের জন্য ক্লাস থাকবে 20টি, এক্সাম থাকবে কয়টি? 12টি, এবং ফাইন্যান্স মার্কেটিং এর জন্য থাকছে ক্লাস 15টি এবং এক্সাম কয়টি? 10টি করে, এবং আমাদের সর্বমোট ক্লাস সংখ্যা 155টি, ফাইনাল মডেল টেস্ট 20টি, এবং সর্বমোট এক্সাম থাকবে কয়টি? 92টি, এবং ভর্তি হলেই পাচ্ছ লেকচার, পিডিএফ বুক একদমই ফ্রি। এবং আমাদের কোর্সই হচ্ছে মাত্র 3500 টাকা সব কোর্সের। মানে আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ ব্যাচ ক, খ, গ, 3টি তোমার কোর্সে 3টি ইউনিটের জন্য কোর্স ফি সেম নির্ধারণ করা হয়েছে। আচ্ছা, খ ইউনিটের জন্য কি কি থাকছে? বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের জন্য থাকছে তোমার ক্লাস 40টি করে এবং এক্সাম থাকবে কয়টি? 20টি করে, এবং আমাদের সর্বমোট ক্লাস হচ্ছে 120টি, ফাইনাল মডেল টেস্ট 20টি, এবং সর্বমোট এক্সাম কয়টি? 60টি। এরপরে আসে আমাদের ক ইউনিট স্বপ্ন পূরণ ব্যাচ, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের জন্য থাকছে ক্লাস সংখ্যা 20টি করে, ও বায়োলজিও আছে সাথে, ক্লাস সংখ্যা কয়টি করে? 20টি করে, এবং এক্সাম থাকবে 10টি করে, এবং সর্বমোট ক্লাস সংখ্যা 80টি, ফাইনাল মডেল টেস্ট 20টি, এবং সর্বমোট এক্সাম 60টি। ফাইনাল মডেল টেস্টের বিষয়টা যদি বলি, এগুলো তো এক্সাম, ক্লাস ওয়াইজ এক্সাম। ফাইনাল মডেল টেস্টগুলো যেগুলো থাকবে, সেখানে তোমাদের যা পড়ানো হয়েছে বিগত বছরের কোয়েশ্চেন রিলেটেড যা করে, মনে করো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগে তোমার একটা আমরা ঝাড়া দিয়ে দিব শেষ। কি হইলো, অনেক কোয়েশ্চেন থাকবে ওরকম প্যাটার্নে, যাতে তোমাদের আগে থেকে তোমরা বুঝতে পারো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনগুলো কিভাবে করে, কিভাবে তোমার ওএমআর ফিল আপ করা লাগে বিষয়গুলা। এবং আমাদের এখানেও কোর্স ফি সেম 3500 টাকা। পাশাপাশি আমাদের থাকছে তোমাদের মডেল টেস্ট প্রোগ্রাম, যেটা একদমই ফ্রি, তোমাদের অনলাইন অফলাইন ব্যাচ দুইভাবে এক্সাম দিতে পারবা। মেধাবৃত্তি হচ্ছে 3 লক্ষ টাকার, এবং আমাদের তোমাদের প্রস্তুতিতে আরো নিশ্চয়তা এবং সেরা করে তোলার জন্য, সেরাদের মধ্যে সেরা, শুধু সেরা না, সেরাদের মধ্যে সেরা করে তোলার জন্য টেস্ট অনুরূপ এক্সাম 13টি, অধ্যায় ভিত্তিক ক্লাস 26টি, এমসিকিউ বুস্টার ক্লাস 10টি, এবং ফাইনাল মডেল টেস্ট 13টি। সলিউশন বুক থাকবে 49টি, সাজেশন ক্লাস 13টি, এবং 24 ঘন্টা আমাদের টিচারদের সাপোর্ট থাকবে তোমাদের সাথে। এবং কোর্স ফি হচ্ছে মাত্র 6500 টাকা। আমাদের কোর্সগুলোতে এনরোল করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তোমরা যোগাযোগ করতে পারো। আবারও বলছি, চাইলে তোমরা পেজেও মেসেজ করতে পারো এবং হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারো। এরপরে আসি, নিচের কোনটি নিবন্ধন পত্রের উপাদান নয়? নিচের কোনটি নিবন্ধন পত্রের উপাদান নয়? নিচের কোনটি নিবন্ধন পত্রের উপাদান নয়? সরকারি স্ট্যাম্প, নিবন্ধকের স্বাক্ষর, ব্যবসায়ীর কার্যারম্ভের তারিখ,
নিবন্ধন নম্বর কি হবে? এটার উত্তরটা বলেন দেখি, কে পারেন? যে এটার উত্তর পাবে মনে হয়, আশা রাখা যায় এরা ঢাকা ইউনিভার্সিটিতেও দেখা হবে তোমাদের সাথে। কি হবে? আচ্ছা, রাফিনা জান্নাত বলেছে 21-এর এ। আচ্ছা, একজন বলেছে 21-এর এ, বাকিরা বলেন। রোজমণি 21-এর এ, আরেকটা, আচ্ছা দুটা টিক দেওয়াই আছে, দুজন। আরো কে কে পক্ষে আছেন দেখি, একটা হয়ে যাক, ডিবেট হয়ে যাক। 21-এর এ যে সঠিক, কে কে আছেন? আচ্ছা, রোজমণি আর রাফিনা জান্নাতকে আপনারা কি ডুও করে অ্যান্সার করতেছেন যে একই উত্তর দিব আমরা? অন্তত দুঃখের সাথে জানানো যাচ্ছে এটি উত্তর নয়। উত্তরটি হচ্ছে ব্যবসায়িক কার্যারম্ভের তারিখ। ব্যবসায়ের কার্যারম্ভের তারিখ, ব্যবসায়ের কার্যারম্ভের তারিখটা আমাদের যে নিবন্ধন পত্রের উপাদান নয়। তোমাদের একটা বিষয় বলি, ধরো তোমরা এই যে উত্তর পারো না, কথার কথা, ধরো এটার উত্তর আমি জানি না, উত্তরটা একটু তোমরা ব্রেন খাটালে করতে পারবা। ট্রিকটা দেখাই, দেখো, সরকারি স্ট্যাম্প, নিবন্ধকের স্বাক্ষর এবং নিবন্ধনের নম্বর রিলেটেড বিষয়গুলো একটু একটু কাছাকাছি রিলেটেড। তো তখন তিনজনই রিলেটেড, তার মানে তিনটে ইনফরমেশন যখন একরকমই প্রায়, মানে ওরা একটা একটার সাথে ইন্টারকানেক্টেড, এটা আমার যাবে। তার মানে এই তিনজনের বাইরে যে আছে ও যাবে না, আর ও যাবে না মানে কি আমাদের গ যাবে না। এভাবে একটু টেকনিক্যালি উত্তরগুলো করার ট্রাই করবা। এরপরে আসি, কোন দলিলটি কোম্পানির স্বাধীন পৃথক সত্তার সৃষ্টি করে? কোন দলিলটি কোম্পানির স্বাধীন পৃথক সত্তা তৈরি করে? কার্যারম্ভের অনুমতিপত্র, নিবন্ধন পত্র, পরিমেল বন্ধ নাকি পরিমেল নিয়মাবলী? কোনটি? কি হবে উত্তর? আচ্ছা, কোম্পানির যে আমাদের স্বাধীন পৃথক সত্তা গঠন করে সেটি কি আমাদের নিবন্ধন পত্র। অর্থাৎ নিবন্ধন পত্র বা বার্থ সার্টিফিকেট পাওয়ার পরই তোমার কোম্পানি কি হয়ে যায়, একটা অস্তিত্ব লাভ করে, তখনই তুমি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী হও। এরপর আসি, পাবলিক লিমিটেড কোম্পানিকে ন্যূনতম চাঁদা সংগ্রহ করতে হয় মোট মূলধনে কত? 20%, 10%, 5%, 2%। উত্তর কি হবে দেখি? এই আমাদের 23 নং এমসিকিউর উত্তর কি হবে জানান? পাবলিক লিমিটেড কোম্পানিকে ন্যূনতম কত টাকা, কত পার্সেন্ট চাঁদা সংগ্রহ করা লাগে? 20% না, 10% না, 2% না, উত্তর কি? 5%। অর্থাৎ তোমার মোট মূলধনে ইনিশিয়ালি 5% চাঁদা সংগ্রহ করা লাগে, অর্থাৎ আমাদের কার্যারম্ভ পর্যায়ে। এরপর আসি, সাকির ও তার 10 জন বন্ধু মিলে কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট একটি ব্যবসা প্রতিষ্ঠান গঠন করে। বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় মূলধন সংগ্রহে তারা ব্যবসায়ের কাঠামো পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করে। এমসিকিউটা একটু ভালো মতন পড়েন, উদ্দীপকটা যদি ভালোভাবে পড়েন তাহলে এটার অ্যান্সার করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। দেখেন এখানে উদ্দীপকে ক্লু দিয়ে দিছে। প্রথমত 10 জন বন্ধু, 10 জন বন্ধু, তার মানে প্রথমে যে আমাদের নজরে পড়বে সে হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। ধরে ফেলছি কিন্তু, এই তো ধরে ফেলছি। এবার আসি, যখন আরেকটা পয়েন্ট বলে দিছে তারা, বাজারে পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় মূলধন সংগ্রহের জন্য তারা ব্যবসার কাঠামো পরিবর্তন করেন। আচ্ছা, পাবলিক লিমিটেড কোম্পানি তো শেয়ার হোল্ডার অনেক, তো তার মূলধনে তো শর্ট পড়ার কথা না, মূলধনে শর্ট পড়বে প্রাইভেটের, কারণ সরকারি সরকার সীমিত। আবারও আরেকটা ক্লু, যেহেতু চেঞ্জ করতে চাচ্ছে মানে সে প্রাইভেট ছিল, টাকা বেশি লাগবে প্রয়োজনে, পাবলিক হচ্ছে, তার মানে আরেকটা ক্লু যে সে প্রাইভেট। এবার উদ্দীপকের প্রথম পর্যায়ে ব্যবসায়টির ধরন কি? প্রাইভেট লিমিটেড কোম্পানি। উত্তর তো বইলেই দিলাম। এরপরে আসি, উদ্দীপকের নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের করণীয় হলো। আচ্ছা, এবার আসি, প্রাইভেটকে আমরা প্রাইভেটে রূপান্তর করব। এখন আমরা জানি প্রাইভেটে যে সদস্য সংখ্যা 2 থেকে 50 জন, পাবলিকে সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তো স্বাভাবিকভাবে এখন আমি যদি পাবলিক করতে যাই আমার সদস্য সংখ্যা বাড়ানো লাগবে। বিবরণপত্র প্রচার। আচ্ছা, বিবরণপত্র প্রচার মানে কি? আমরা জানি পাবলিক লিমিটেড কোম্পানি একমাত্র কার্যক্রম পর্যায়টা ফেস করতেছে প্রাইভেটের তুলনায়, প্রাইভেট তো করে না। তো যার কারণে আমার বিবরণপত্র আসে কি কার্যারম্ভ পর্যায়ে, যার কারণে আমার বিবরণপত্র প্রচার করা লাগবে। কার্যারম্ভের অনুমতি পত্র, ওই যে বললেই ফেললাম কার্যারম্ভ পত্র। তার মানে কি উত্তর কোনটি? এই তিনটি উত্তর। তোমাদের এই পর্যন্ত যা যা করেছে, এখানে কোনো প্রশ্ন আছে, কোনো ডাউট থাকলে বলতে পারো, কমেন্ট করে জানাও। আচ্ছা, মালিহা তাসফিয়া অনেকক্ষণ পর সে কমেন্ট করলো 24 সি। আচ্ছা, যাই হোক, বলেন এ পর্যন্ত যা যা আমাদের সলভ করা হয়েছে
কোনো কনফিউশন আছে? কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমি একটা কমেন্ট করেছি আপনাদের, কোনো অসুবিধা আছে কিনা। যদি অসুবিধা থাকে আপনি আমাকে নক করলে আমি উত্তর দিয়ে দিব। যাই হোক, দেখেন, আর যেটা বললাম আপনাদের গ্রুপে আমি বিভিন্ন ধরনের নোট প্রোভাইড করি, সেই নোটগুলো অবশ্যই চোখ রাখবেন। আর আমাদের তো টেস্ট পেপার সলভ কোর্স যাচ্ছে, এইচএসসি 25 ব্যাচ, তোমাদের মানে আমি তোমাদের নিশ্চয়তা দিতে পারি কাজে আসবে। আর আমাদের যে টেস্ট পেপারে কোর্স ফি, এটা না ধরার মতনই, মাত্র 100 টাকা। 100 টাকা তুমি কতগুলো টেস্ট পেপার সলভ, পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্ট বিষয়ে টিচারের হেল্প পাবা। টিচার তোমাকে সলভ করে দেবে, টিচারকে কোয়েশ্চেন করলা, টিচার তোমাকে সবকিছু হেল্প করবে। তো এই সুযোগগুলো হাতছাড়া করো না। আমাদের সময় এই সুযোগ পাওয়া যায়নি, পাইনি, তো এই সময় তোমাদের ডিউ ড্রিমার্স তোমাদের জন্য একটা সুযোগ করে দিয়েছে, তো কাজে লাগাও। তো আজকের মতো এই পর্যন্তই, আমাদের ক্লাসগুলো এই পর্যন্ত যারা দেখেছো এবং যারা ক্লাস আমাদের জয়েন করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, এবং অবশ্যই কমেন্ট করে জানাও পরবর্তী তোমাদের কোন বিষয়ের উপর ক্লাস লাগবে।